আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান সানি, পাথফাইন্ডার রিসার্চ এন্ড কনসালটেন্সি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি একটু ব্যতিক্রম। সেটা হলো যে আমাদের আজকের সেশনটাতে আমরা আমাদের সেশনের আগে আমাদের বেশ কিছু চমৎকার অ্যাচিভমেন্ট এসেছে। তো এই জিনিসগুলো সবার সাথে শেয়ার করা, যখন পজিটিভ নিউজ গুলো শেয়ারিং হয় তখন আসলে সবাই সবার কাছ থেকে অনুপ্রাণিত হতে পারে এবং গাইডেন্স পায়। তো এই জন্য আমরা আমাদের যে দুটা টিমের অ্যাচিভমেন্ট এসেছে, আপনারা জানেন যে ন্যাশনাল কিছু প্রিন্টস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতেও আমাদের রিসার্চ নিয়ে ওনারা নিউজ পাবলিশ করেছেন, রিপোর্ট করেছেন। এবং রিসেন্টলি আমাদের পাথফাইন্ডার একটা টিম ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক বায়োলজি অ্যান্ড ফিশারিজে একটা সায়েন্টিফিক আর্টিকেল পাবলিশ করেছে। তো ওই দুইটা টিমের যারা আমাদের সম্মানিত সায়েন্টিস্টরা আছেন, আমরা ওনাদেরকে ইনভাইট করেছি ওনাদেরকে কংগ্রেচুলেট করার জন্য এবং ওনাদের পাথফাইন্ডারের সাথে ওনাদের জার্নিটা, ওনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, যাতে আমরা যারা ইমার্জিং আছি বা আমরা যারা রিসার্চ করার জন্য স্বপ্ন দেখছি, রিসার্চার হিসেবে নিজেদের কেরিয়ারকে এস্টাবলিশ করার জন্য, তাদের জন্য ওনাদের গাইডলাইন গুলো, ওনাদের এক্সপিরিয়েন্স গুলো আশা করি আমরা পাথেয় হবে। এবং এর সাথে সাথে আমাদের কিছু সম্মানিত অ্যালামনাই যারা আগে আমাদের সাথে পাথফাইন্ডারের সাথে লম্বা সময় কাজ করেছেন, আমাদের অ্যাজ এ টিম আমাদেরকে একসাথে কাজ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন, এমন সম্মানিত অনেক আমাদের ইউনিভার্সিটির প্রফেসররা রয়েছেন। আহ ওনাদের দিক নির্দেশনা নিয়েই পাথফাইন্ডার আসলে এই অগ্রযাত্রা। তো আমরা অ্যালামনাই বলতে যারা আমাদের সাথে আমাদের যে কোর্স গুলো আছেন, এই কোর্স গুলোতে গ্রাজুয়েশন করে করে থাকেন, তাদেরকে আমরা পাথফাইন্ডার অ্যালামনাই বলি। এবং আমাদের বিভিন্ন কোলাবোরেটিভ রিসার্চ রয়েছে, যে কোলাবোরেটিভ রিসার্চ গুলোর সাথে আমরা একদম হ্যান্ডস অন, হাতে কলমে কাজ করে আমাদের আর্টিকেল গুলো পাবলিশ করি। ওই কোলাবোরেটিভ রিসার্চে আমাদের সাথে যে সকল রিসার্চাররা ইনভলভ থাকেন, ওনাদেরকেও আমরা পাথফাইন্ডারের অ্যালামনাই হিসেবে সম্মানিত করে থাকি। তো আজকের সেশন শুরু করার পূর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে উপস্থিত হওয়ার জন্য। তো আমাদের এখানে আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ আছেন। আমি একটু বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আপনারা এক এক করে একটু কাইন্ডলি আপনাদের যদি একটু পরিচিত হই আমরা সবাই সবার সাথে, তাহলে আমাদের আসলে ইন্টারেকশনটা অনেক বাড়বে বলে আমি আশা করি। আমি একটু রিকোয়েস্ট করব, আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আপনারা একটু যদি কাইন্ডলি আনমিউট করে আপনাদের পরিচয় দিয়ে একটু আপনাদের পাথফাইন্ডারের সাথে আপনাদের জার্নিটা বা আপনাদের পাবলিকেশন সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো একটু যদি শেয়ার করেন। এবং সাথে সাথে আমাদের যারা এখন বিগিনিয়ার আছেন, আমাদের যারা রিসার্চ ফেলো আছেন, পাথফাইন্ডারের সাথে কাজ করছেন, ওনাদের জন্য যদি আপনাদের একটু মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। আমি একটু রিকোয়েস্ট করব, দেখতে পাচ্ছি আমাদের সাথে আহ মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এবং উনি সম্মানিত পিএইচডি ফেলো হিসাবে আছেন রিনাউন্ড একটা ইউনিভার্সিটিতে। আমি একটু স্যারকে রিকোয়েস্ট করবো, ভাইকে ওনার পরিচয়টা একটু কাইন্ডলি দিয়ে যদি উনি আমাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান মতামত ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। জি, শুনতে পাচ্ছি ভাই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার নিকনেম হচ্ছে আরিফ। আমি ফার্স্টলি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে 2011-তে আমার অনার্স কমপ্লিট করি। তারপর হচ্ছে 2013-তে আমি আমার ফার্স্ট মাস্টার্স ওয়ার্ল্ড ফিশের ফান্ডিং এ কমপ্লিট করি। সেটার কাজ ছিল হচ্ছে আমাদের কেস কালচার নিয়ে, সুনামগঞ্জ হাওরে। দেন আমি 2013-তেই আমাদের সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করি। তারপর
2016-তে আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ওয়াটার অ্যান্ড কোস্টাল ম্যানেজমেন্ট মাস্টার্স করি ইতালি এবং স্পেনে। তো ইতালিতে আমার আরেকটা ডিপ্লোমা ছিল এনভায়রনমেন্টাল সায়েন্সে 6 মান্থে। দেন 2018-এ আমি দেশে ব্যাক করি। 2018 দেন 2019 পর্যন্ত আমি পিএইচডির জন্য বিভিন্ন দেশে ট্রাই করতে থাকি। তো 2019-এর শেষের দিকে আসলে আমাদের দেশের কোভিড সিচুয়েশন শুরু হয়ে যাওয়াতে দেখা গেল যে আসলে আমরা সবাই একটা ট্রানজিশনাল একটা পিরিয়ড আমরা পার করেছি, যার ফলে স্কলারশিপ গুলো খুবই কম্পিটিটিভ এবং বর্ডার বন্ধ হয়ে যাওয়াতে খুবই সিলেক্টিভ হয়ে গেল। তো তারপরে আমি একটা প্রজেক্টে সিলেকশন পাই। তো সিলেকশনে পাওয়ার পরে আমি আসলে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আর আসতে পারি নাই। তো তারপরে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করতে করতে 2021-এ যখন আমাদের মোটামুটি কোভিডটা শেষ বলতে মোটামুটি শিথিল হলো কন্ডিশন, তখন আমি আলহামদুলিল্লাহ পিএইচডির জন্য মনোনীত হই। তো এখন আমি আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি অফ কাদিস, এটা স্পেনে, আমার পিএইচডি করতেছি। তো বর্তমানে আমার পিএইচডি সেকেন্ড ইয়ার 2023-এর এই সেপ্টেম্বর, অর্থাৎ সামনের মাসে আমার 2 বছর প্রায় কমপ্লিট হবে। তো বাই দিস টাইমে সানি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, প্লাস আমাদের একই সাথে বেশ কয়েকটা পাবলিকেশনস এবং রিসার্চ কোলাবোরেশন আছে, এবং আমাদের একই সাথে প্রায় দুইটা কিউবান জার্নালে পাবলিকেশন আছে। একই সাথে আমরা অথর এবং কো অথর হিসেবে। তো সাইন্টিফিক্যালি এবং যদি বলি রিসার্চ অ্যাসপেক্টসে পরিচয় আমার এতটুকুই। আর হয়তো বা চেষ্টা করতেছি সামনের দিকে রিসার্চ কেরিয়ার সামনের দিকে আরো কিভাবে অগ্রসর করা যায়। সেই প্রেক্ষাপটে আরেকটা সুযোগ আমার তৈরি হয়েছে, সেটা স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে আমি বর্তমানে আমার যে সুপারভাইজার, উনি স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট, আর আরেকজন সুপারভাইজার উনিও এই স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর ছিলেন। তো গত বছর উনি ডিরেক্টর পদ থেকে আবার সায়েন্টিস্ট পদবিতে চলে গেছেন। তো ক্রমাগত চেষ্টা করতেছি নিজেকে আপগ্রেড করার, ওনাদের সাথে যুক্ত থেকে বর্তমানে বলার জন্য এতটুকু। আর তো আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে দোয়া প্রার্থী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার চমৎকার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আপনার মতামত ব্যক্ত করার জন্য। আমি ভাইকে একটু রিকোয়েস্ট করব, আমাদের এই যে পাথফাইন্ডারের যে বিভিন্ন আমরা যে সেশন গুলো কন্ডাক্ট করি, এখানে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন পিএইচডি ফেলোরা আছেন, এবং মাস্টার্স এর পোস্ট গ্রাজুয়েট ফেলোরা আছেন, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও আছেন। তো ওনাদের উদ্দেশ্যে যদি আপনি ভাইয়া কিছু দিক নির্দেশনা মূলক কিছু বলেন, আসলে রিসার্চের সাথে বা রিসার্চ ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড থাকার ক্ষেত্রে, আসলে আপনার হায়ার স্টাডির ক্ষেত্রে, বা আপনার যে আপনি একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত আছেন, প্রফেশনালি আসলে কি ধরনের অ্যাডভান্টেজ অ্যাড করে যদি আমাদের রিসার্চ স্কিলটা আমাদের ডেভেলপ থাকে, পাবলিকেশনস থাকে, সেক্ষেত্রে প্রফেশনালি অথবা এবং হায়ার স্টাডির ক্ষেত্রে আসলে কি ধরনের বেনিফিটেড হওয়া যায়? ধন্যবাদ সানি, খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটা প্রশ্ন। যে আসলে আমাদের সবার মধ্যে একটা প্রথমেই যে প্রশ্নটা থাকে যে আমি রিসার্চ কেন করব। তো এই বিষয়টা আসলে একটু ক্রিটিক্যাল। যে আমি যদিও জানি না আসলে বর্তমানে আমাদের গ্রুপে প্রায় 17-18 জন মেম্বার্স আমরা প্রেজেন্ট আছি। তো আমি যদি জানতাম যে তাদের বর্তমান প্রেক্ষাপটটা কি, যে আমাদের যে স্টেক হোল্ডার বর্তমানে যারা আজকে যুক্ত আছেন তাদের ম্যাক্সিমাম লেভেলটা কোনটা, তাহলে হয়তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার এখানে জন্য আমার বেসিক্যালি আমাদের পিএইচডি ফেলো আছেন মালয়েশিয়া এবং ইন্ডিয়া কয়েকটি ইউনিভার্সিটিতে ওনারা পিএইচডি করছেন। তারপর মাস্টার্স এর আছেন, এবং আন্ডার গ্রেডের লেভেল 4 এবং লেভেল 3 এই 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 লেভেলের আছেন আর কি। হ্যাঁ, আচ্ছা। most of তো them are from postgraduate fellow আর
আচ্ছা, তো যারা হচ্ছে পিএইচডি লেভেলে আছেন, তো ওনাদেরকে তো আসলে আমার বলার কিছু নাই। যদি আমার ভুল হয় তাহলে আপনারা ধরাই দিবেন ইনশাল্লাহ। তো বেসিক্যালি আমি বলবো যারা মাস্টার্সে এবং হচ্ছে অনার্সে আছেন তাদের উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম যে আসলে রিসার্চটা কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে সবার জন্য কিন্তু এটা না। এবং প্রথমেই আপনাকে খুব ডেডিকেটলি আপনাকে ডেডিকেশনটা, যেটা বলছিলাম যে খুব বেশি পরিমাণ আপনার এটার প্রতি ইন্টারেস্ট এবং হচ্ছে আপনাকে ডেডিকেটেড করতে হবে যে আমি রিসার্চ লাইনে থাকবো। যে আপনার যদি জীবনের গোল হয় যে আমি এটা থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট, প্রথমে যদি আপনি চিন্তা করেন যে এটা থেকে আমি আমার লাইফ লিড করব, তাহলে রিসার্চটা আপনার জন্য একটু ডিফিকাল্ট। কারণ এখান থেকে আপনি কখনোই যদি চিন্তা করেন যে আমি আমার সংসার চালাবো, আমি আমার লিভিং কস্ট এখান থেকে মেনটেন করব, তাহলে আমি বলবো যে এটা আসলে ওই পথের না। তো সারা বিশ্বেই আসলে দেখা যায় যে রিসার্চটা করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে প্রিপেয়ার করা এবং হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করা। তো রিসার্চটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা ওভাবে সারা বিশ্ববিদ্যালয় বলেন বা হচ্ছে যে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলেন, আমরা আসলে যে রিসার্চটা করি এবং হচ্ছে আমি বাহিরের দেশে এসে যে রিসার্চটা দেখছি, এটা আসলে টোটালি তাদের স্কিল এবং আমাদের স্কিল অনেক ডিফারেন্স। তো তারা সবসময় চায় যে আপনি কিছু জেনে তারপরে এখানের মধ্যে আসেন। তো তাদের যে জানাটুকু, যেমন আমরা যারা অনার্সে আছি, অনার্সে কিন্তু আমরা এখনো জানি না যে আমরা এই এক্সেল এর মাধ্যমেই কিভাবে হচ্ছে আমাদের ডাটাটা অ্যানালাইসিস করব। আমি আমার যে টপিকসটা সিলেক্ট করব, সেই টপিকস এর প্রেক্ষাপটটা কি এবং এটার ভবিষ্যৎটা কি। তো সারা বিশ্বে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গবেষণা হচ্ছে। তো আপনি যে ফিল্ড নিয়ে আপনি গবেষণা করতে চান, যেমন আমি যদি বলি যে ফিশারিজ অ্যাসপেক্টসে শুধু যে আপনি মাছের লেন্থ এন্ড ওয়েট জানা তা কিন্তু না। আসলে এটার মধ্যে দেখা যাবে যে আপনার ইকোলজি, ইকোসিস্টেম, ইকোসিস্টেম সার্ভিস, ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার, তাদের কোয়ালিটি, তাদের টেম্পোরাল চেঞ্জেস, মানে কি লট অফ ফ্যাক্টরস এখানের মধ্যে জড়িত। তো সেই ক্ষেত্রে আপনি নির্ধারণ করতে হবে যে আমি কোন বিষয় নিয়ে আমি রিসার্চটা করব, এবং সেই দিক থেকে আপনি প্রথমে আপনাকে সেই দিক থেকে প্রথমে আপনাকে প্রফেসরদেরকে সারা বিশ্বে এগুলো নিয়ে কি কাজ হচ্ছে এবং কোন কোন প্রফেসর সেই ক্ষেত্রে কাজ করতেছেন, এবং প্রথমেই আপনার টার্গেট থাকতে হবে যে আমি এই বিষয় নিয়ে হচ্ছে একটা বা দুইটা আমি রিভিউ আর্টিকেল যদি তৈরি করতে পারি। রিভিউ আর্টিকেল তৈরি করলে সেক্ষেত্রে আপনার নিজের মধ্যে সেই বিষয়ে আইডিয়াটা চলে আসবে। তো আইডিয়াটা যখন আপনার আসবে তখন আপনি একজন প্রফেসরকে মেইল করতে পারবেন, এবং একটা রিসার্চ আর্টিকেল যখন আপনার আহ, সারা জীবনের সিভিতে একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরের রিসার্চ আর্টিকেল যদি দুই একটা থাকে, এবং সেই সাথে আপনার রেজাল্টটাও একটা ফ্যাক্টর, বিশেষ করে হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আসার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ কম্পিট করতেছেন আরেকজন রিসার্চারের সাথে। তো সেই ক্ষেত্রে আপনার সিভিতে অবশ্যই আপনার ভালো ভালো উপাদান থাকতে হবে, যে আপনি দুইটা ভালো পাবলিকেশনস আছে আপনার, সেই সাথে হচ্ছে আপনার আইএলটিএস এর রেজাল্ট ভালো আছে, এবং সেই সাথে হচ্ছে আপনার একটা রিভিউ আর্টিকেল আছে। তখন যদি আপনি একটা দেশের বাইরের প্রফেসরকে যখন আপনি লিখবেন, আহ, তখন উনি ডেফিনেটলি আপনার ইমেলের প্রতি সাড়া দিবেন এবং আপনাকে তার ল্যাবে নিতে আগ্রহী হবেন। তো সবসময় আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে আপনার নিজেকে প্রতিনিয়ত আপনাকে তৈরি করতে হবে। এবং একটা নির্দিষ্ট সময় যে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন তা না, আপনাকে একটা সুদীর্ঘ সময় নিয়ে আপনাকে ধীরে ধীরে এটার প্রতি তৈরি করতে হবে, এবং বাই দিস টাইম আপনি সবসময় প্রফেসরদের সাথে এবং সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে যে কি কি কাজ হচ্ছে এবং কোন কোন জায়গায় আমি নক করব। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই একটা এক্সেল শিট তৈরি করে ফেলবেন যে আহ এই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে ওনাদের ফান্ডিং, হ্যাঁ, এবং এই হচ্ছে আমাদের আমার স্কোপ। তো এইভাবে আপনি প্রতিদিন 10 জন প্রফেসর আপনি ফার্স্টে নিজেকে তৈরি করেন, এবং তৈরি করার পাশাপাশি প্রতিদিন আপনি 5 জন প্রফেসরকে আপনি মেইল করেন, এবং হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ যেই স্কলারশিপ গুলো আছে, সেগুলো প্রফেসরদেরকে মেইল করতে হয় না, সেগুলো ডিরেক্ট আপনি আবেদন করবেন। যেমন হচ্ছে
ইরাসমাস বলেন, সাসকাচুয়ান বলেন, দাত স্কলারশিপ বলেন, তারপর আপনার আহ, অস্ট্রেলিয়ার যে সমস্ত স্কলারশিপ গুলো আছে সেগুলোর কথা বলেন, আপনি ইউকে এর কমনওয়েলথের কথা বলেন, মানে কি সবগুলো কি বেশ কিছু আছে হচ্ছে আপনার কম্পিটিটিভ স্কলারশিপ। সেগুলোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রফেসরদেরকে আগে থেকে রেডি না রাখলেও হয়, ডিরেক্টলি হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। আর কিছু ক্ষেত্রে আছে যেমন ইউএসএ, কানাডা, ইভেন ইউরোপে তারা হচ্ছে প্রফেসররা তাদের ল্যাবে স্টুডেন্ট নেয়। ইভেন কোরিয়াতে, হ্যাঁ, চায়নাতে তারা তাদের ল্যাবেও স্টুডেন্ট নেয়। আবার দেখা যায় যে যেমন চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করবেন, তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনি ডিরেক্ট আবেদন করতেছেন জাস্ট হচ্ছে সুপারভাইজারের একটা ইয়া নিয়ে, লেটার অফ এগ্রিমেন্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই প্রফেসরকে ওরকম ভাবে মেইল করতে হবে না, সেই ক্ষেত্রে আপনার সিভিটাই আপনাকে বলে দিবে যে আপনি কতটুকু কম্পিটিটিভ। আর অন্যান্য ক্ষেত্রে যে প্রফেসরদেরকে ইমেল করে যেই আমরা স্কলারশিপ গুলো ম্যানেজ করি, সেই স্কলারশিপ গুলোতে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রফেসরদের সাথে কন্টাক্ট রাখতে হবে যে প্রফেসর আমি আপনার এই রিসার্চ আর্টিকেলটা পড়েছি, তো এই রিসার্চ আর্টিকেলে এই গ্যাপ আছে, তো আমি এই গ্যাপটা পূরণের জন্য আমি বেশ এইরকম একটা রিভিউ আর্টিকেল আমি পাবলিশ করেছি। তো আমার মনে হয় যে আহ, এই রিসার্চ গ্যাপ গুলো পূরণের জন্য যদি আপনি আমাকে আপনার ল্যাবে নেন তাহলে আমি কাজগুলো করতে পারবো। তো এভাবে হচ্ছে আপনারা নিজেদেরকে তৈরি করবেন। এবং আসলে ফিল্ড বলতে প্রচুর ফিল্ড আছে, এবং কম্পিটিটরস এর ক্ষেত্রে এই ফিল্ডে কিন্তু কম্পিটিটরস এক ধরনের একভাবে কম। কারণ হচ্ছে আপনি আপনার ফিল্ডটা আপনি জানেন, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার সুপারভাইজারকে খুঁজে বের করতেছেন। আবার এই সিলেক্টিভ সুপারভাইজারকে যে আপনি মেইল করলেন, তো আপনাকে নেওয়ার পাশাপাশি দেখা যাবে যে তার কাছে আরো কমপক্ষে 50 জন ইয়া করবে, অ্যাপ্রোচ করবে যে প্রফেসর আমাকে নেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন আপনার দুইটা পাবলিকেশন থাকবে এবং হচ্ছে আপনার যখন একটা রিভিউ আর্টিকেলস থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক অগ্রসর হয়ে গেলেন অন্যান্য কম্পিটিটরস থেকে। তো এইভাবে আপনারা আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে দেশের বাইরের স্কলারশিপ গুলো আপনারা গেইন করতে পারেন। আহ, এটাই আর কি মূলত সানির বর্তমান কোশ্চেনের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আশা করছি আপনার এই গাইডলাইন্স গুলো আমরা আমাদের যারা তরুণ রিসার্চাররা আছেন এবং বিভিন্ন প্রফেশনে থেকে আমরা যারা রিসার্চের সাথে কানেক্টেড আছি, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য পাথেয় হবে। আমি প্রফেসর আরিফুল ইসলাম সম্পর্কে একটু বলতে চাই। আমি খুবই গর্বিত যে উনি আমার সম্মানিত বড় ভাই আমার ইউনিভার্সিটির। ওনাদের গাইডলাইন, ওনাদের দিক নির্দেশনা পেয়ে আমি আজকে যতটুকু রিসার্চের ক্ষেত্রে আমার অ্যাচিভমেন্ট, তার ক্ষেত্রে আমার যারা বড় ভাইরা আছেন, আমার সম্মানিত শিক্ষক মন্ডলীরা আছেন, তাদের অবদান অনস্বীকার্য। আমি আরিফ ভাই সম্পর্কে একটু বলি যে আসলে এখানে যারা আমরা রিসার্চ করছি বা রিসার্চের সাথে কানেক্টেড, আপনারা সবাই ইরাসমাস স্কলারশিপের কথা শুনেছেন। ইরাসমাসে যেটা হয়, ইরাসমাসে বাংলাদেশ থেকে বেশ ভালো একটা কমিউনিটি ওখানে পোস্ট গ্রাজুয়েশন করছে, কিন্তু তার মাঝে খুব কম একটা পার্সেন্টেজ কিন্তু ভালো পাবলিকেশনস নিয়ে ফিরতে পারছে। তো আরিফ ভাই আসলে এমন একজন মানুষ যিনি ইরাসমাসে ওনার যখন পোস্ট গ্রাজুয়েশন করেন, মাস্টার্স করেন, তখন ভাই একটা পাবলিকেশন করেছেন, সেটা হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট। আমি যদি ভুল না করি আরিফ ভাই, এটা মনে হয় এখন ডাবল ডিজিট এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর, না 10 এবাব। মোস্ট প্রবাবলি এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে খুবই টপ র্যাঙ্কড একটা জার্নালে ভাই তখন ইরাসমাসের ওনার কাছ থেকে পাবলিকেশনস করেছিলেন। তারপর ভাই সিলেটে আসার পরে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে অনেক জায়গায় গবেষণার করতে গেলে যদি একটা কোলাবোরেশন ডেভেলপ করা যায়, একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা যায়, তখন কাজ করা অনেক সহজ হয়। দেন ভাই যখন বাংলাদেশে আসেন, আসার পরে এখানে কিভাবে আমাদের ওনার ইউনিভার্সিটির পার্টিকুলারলি যারা আছেন এখানকার রিসার্চ এনভায়রনমেন্টটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এখানকার এক্সিস্টিং স্টুডেন্ট বা যারা অ্যালামনাই ছিলেন ওনাদেরকে নিয়ে কিভাবে একটা রিসার্চ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, সেটার জন্য ভাই উদ্যোগ নেন। তো
তখন ভাই বাংলাদেশে আসার পরে আমরা ওই ওই সময়টাতেই 2018-তে পাথফাইন্ডারের যাত্রা শুরু। তো ভাই দেশে আসার পরে পাথফাইন্ডারের সাথে খুবই ক্লোজলি আমরা একসাথে কাজ করি, এবং এর ফলশ্রুতিতে আমরা বেশ কিছু ভালো পাবলিকেশন করতে সমর্থ হই। আমি আপনাদের সাথে একটু পাবলিকেশন গুলো যদি শেয়ার করি, আপনারা এর মধ্যে একটা পাবলিকেশন ছিল আমাদের কস্ট এফেক্টিভ অ্যাকোয়াফোনিক্স সম্পর্কে। সেটা হচ্ছে এলসভিআর এর একটা জার্নাল, ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক রিসার্চ। এই রিসার্চটাকে আমরা ওয়ার্ল্ড ফিশের এটাতে আমাদের ফান্ড করেছিল ইউএস8। তো ইউএস8 এর ফান্ডে এবং ওয়ার্ল্ড ফিশের কারিগরি সহযোগিতায় এবং পাথফাইন্ডার 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 যৌথভাবে আমাদের এই রিসার্চটা পরিচালনা করেন, এবং এই রিসার্চটাকে পাবলিকেশনস করার ক্ষেত্রে রিসোর্স পার্সন হিসাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের আরিফ ভাই। তো এটা পাথফাইন্ডারের সাথে ভাইয়ার প্রথম কাজ। আসার পরেই কিন্তু অনেকে আছে যে কোনো একটা অ্যাচিভমেন্টের পরে আমাদের দেশে যেটা হয়, যারা ইউনিভার্সিটিতে টিচার হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের যে টার্গেটটা ছিল, টার্গেটটা অ্যাচিভ হওয়ার পরে অনেকের মধ্যে আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, ওই স্পিডটা থাকে না। কিন্তু আরিফ ভাই কিন্তু একদম শুরু থেকেই ভাইয়ের স্পিডটা ওনার যত অ্যাচিভমেন্ট এসেছে, ওনার স্পিডটা তত বেড়েছে। তো দেশে আসার পরেই ভাই একদম ফুল স্পিডে রিসার্চের কাজগুলো শুরু করেন। তো সেই সেই ওনার ওই যাত্রা পথে আমরা পাথফাইন্ডার জয়েন্টলি কাজ করেছি। তারপর আমাদের আরেকটা পাবলিকেশন ছিল, সেটা হিলসা কমিউনিটির উপর। আপনারা জানেন হিলসা কমিউনিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কমিউনিটি, পার্টিকুলারলি কোস্টাল ফিশিং কমিউনিটি ইন আওয়ার কান্ট্রি। তো সেখানে আমরা হিলসার লাইভলিহুড নিয়ে কাজ করেছিলাম, সেটা পদ্মা রিভার বেসিনে। তো এই রিসার্চটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রিসার্চ যে ইম্প্যাক্ট ফেলছে, হ্যাঁ, এটার কি হলো দেখেন, এটা অলরেডি 24 citation have been achieved or got by this research paper. তো এইভাবে আমরা বেশ কিছু কাজ করেছি আরিফ ভাইয়ের সাথে, এবং আমাদের এখন একটা আরো একটা কাজ, যেটা ভাই বললেন যে কেস কালচারের উপর, এটাও ওয়ার্ল্ড ফিশের টেকনিক্যাল সাপোর্ট ছিল এবং ইউএসএইড এর ফান্ডিং ছিল। এই পেপারটা এখন আমাদের আন্ডার রিভিউতে আছে অ্যাকোয়াকালচার নিউট্রিশনে। আমরা আশা করছি এখান থেকেও আমরা বেশ ভালো একটা পাবলিকেশন পাবো। আজকে বেসিক্যালি আমরা দুইটা অ্যাচিভমেন্ট আমাদের সেলিব্রেট করার জন্য আপনাদেরকে ডেকেছি। সেটা হলো যে আমাদের একটা গবেষণা ছিল, সেটা হচ্ছে ইলিশের ইলিশের যে কম্পেনসেশন স্কিম আছে, যেটা নিয়ে আমরা কাজ করেছি। তো এটা পাবলিশড হয়েছিল আমাদের টিবিটি এর একটা বুক চ্যাপ্টারে। তো চ্যাপ্টারটা যখন পাবলিশড হওয়ার পরে এটা নিয়ে বেশ সাড়া পড়ে, এবং আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা লিডিং মিডিয়া এটার উপর রিপোর্ট করে, যেমন সময় নিউজ, তারপর হচ্ছে ইউএনবি, সময়ের আলো, এই ধরনের বেশ কিছু প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এটার রিপোর্টিং হয়। তো আমি আমাদের এই পাবলিকেশনস গুলো সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই, যারা এখানে আমাদের আছেন অনুপ্রাণিত হবেন পাথফাইন্ডারের সাথে কাজ। আসলে মানুষ যখন একটা প্রপার রিসার্চের ক্ষেত্রে একটা ট্র্যাক পেয়ে যায়, একটা গাইডেন্স পেয়ে যায়, তখন আসলে আমাদের কাজ করাগুলো সহজ হয়। হ্যাঁ, তো আমরা সাধারণত পাথফাইন্ডার থেকে যে কোলাবোরেটিভ রিসার্চ গুলো করি, বা আমাদের যারা এলামনাই আছেন ওনাদেরকে আমরা যে রিসার্চ গুলো যে জায়গাগুলোতে রিসার্চ গুলো পাবলিশ করতে আমরা উৎসাহ দিয়ে থাকি, সেগুলো সাধারণত ওয়েল ইন্ডেক্স জার্নাল হয়, যেমন ক্রসরেফ, দোয়াজ, এলসভিআর আমাদের পাবলিকেশনস আছে, আপনারা দেখেছেন, ফ্রন্টিয়ার্স, তারপর হচ্ছে স্প্রিঞ্জার, টেইলর এন্ড ফ্রান্সিস, এমডিপিআই। মোস্ট অফ দ্য টপ লিডিং যে পাবলিশার্স গুলো আছে ওই জায়গাগুলোতে আমরা পাবলিশ করে থাকি। তো আমাদের যে পেপারটা নিয়ে এখানে রিপোর্টিং হয়েছে, সেটা হচ্ছে, টাইটেলটা ছিল ফিশিং ব্যান্স এন্ড কম্পেনসেশন স্কিম ফর ফিশারিজ কনজারভেশন এন্ড লাইভলিহুড ডেভেলপমেন্ট, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। তো এই বিষয়টাতে কথা বলার জন্য আমাদের এখানে এই টিমের অন্যতম সদস্য জনাব শরীফ আহমেদ সাজ্জাদ, উনি উপস্থিত আছেন। আর আরেকজন আমাদের বিএফআরআই, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত সায়েন্টিফিক অফিসার
জনাব মাহমুদুল হাসান মিথুন, উনিও আমাদের সাথে এই ব্যাপারটাতে কাজ করেছেন। উনি মাহমুদুল হাসান মিথুন পাথফাইন্ডার একজন অ্যালামনাই ছিলেন। পাথফাইন্ডারের সাথে থেকে ওনার আসলে রিসার্চ এবং প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু করা। তারই হাত ধরে এখানকার অ্যাচিভমেন্ট গুলো ওনাকে, ওনার বর্তমান যে অ্যাচিভমেন্টটা, ওনার যে প্রফেশনাল যে এক্সপেক্টেড যে ক্যারিয়ারটা, ওটা গড়তে সহায়তা করেছে। মাহমুদুল হাসান মিঠুন আজকে বিএফআই এর হেড অফিসে একটা ইমার্জেন্সি মিটিং এ থাকায় উনি জয়েন করতে পারেননি। উনি আমাদের পরবর্তী সেশনে হয়তো জয়েন করবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে আমি একটু আমাদের একজন সম্মানিত অতিথি আছেন, আমি একটু ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এবং আমি খুবই প্লিজড ভাইয়ের প্রতি যে উনি আসলে লম্বা সময় ধরে আমাদের এখানে আহ, আহ, আমাদের আলোচনাগুলো শুনছিলেন। উনি আমাদের, আমি একটু ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে আমি আমাদের যে রিসেন্ট যে পাবলিকেশনসটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলে ভাইয়ের কথা বলতে সুবিধা হবে। উনি আমাদের এই রিসার্চ টিমের অন্যতম একজন মেম্বার ছিলেন এবং পাবলিকেশনস এর প্রতিটি ধাপে উনি আমাদেরকে হেল্প করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি শামীম আনোয়ার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স এবং মাস্টার্স শেষ করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্টেডাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছি। সানি ভাই যেটা বলছে, পাথ ফাইন্ডারের সাথে আমার জার্নিটা 1 বছর দেড় বছরের মতো হবে। তো আমিও যেহেতু টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষে কাজ করতেছিলাম এবং আমি চেষ্টা করতেছিলাম যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর বাইরে একটা মাস্টার্স করতে যাওয়ার জন্য। এবং আমি আনন্দিত যে আপনাদের জানাতে পেরে যে আমি আগামী 22 তারিখে যাচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিজ এ মাস্টার্স করার জন্য কানাডাতে, দ্য ইউনিভার্সিটি অফ উইনিপেগ। তো কংগ্রেচুলেশনস। প্রাথমিক, জি ধন্যবাদ ভাই। তো স্কেচিং লাইভলিহুড অ্যান্ড কোপিং স্ট্র্যাটেজিস অফ ক্লাইমেট ভালনারেবল ফিশার্স। তো ক্লাইমেট অ্যাডাপ্টেশনের উপর হচ্ছে আমার কাজ করার একটা আগ্রহ ছিল, যেহেতু এনভায়রনমেন্টাল স্টাডিজ এর একটা বিশাল অংশ বাংলাদেশ হচ্ছে গিয়া মোস্ট ভালনারেবল কান্ট্রি হিসেবে ধরে নেওয়া হয়। এবং আমাদের হাওড় অঞ্চলগুলোতে যে সব ফিশাররা যারা মার্জিনাল পিপল হিসেবে কাজ করছেন, তাদের জীবন জীবিকা পুরোপুরি হাওরের জলাশয়ের উপর নির্ভর করে। তো ক্লাইমেটের যে কোনো ধরনের সামান্যতম পরিবর্তন তাদের আসলে ইনকাম সহ সার্বিক লাইভলিহুডের উপর হচ্ছে গিয়ে বিশাল একটা প্রভাব ফেলে। তো পাথফাইন্ডারের সাথে এবং আতিকুর রহমান সানি ভাই সহ অন্যান্যদের সাথে এই কাজটা করার মাধ্যমে আমার আসলে কিছু বেসিক জিনিস, যেটা আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডের হয়ে আমি হয়তো পলিসি বা আদার্স বিষয়গুলো এবং সেটাতে কাজ করার কারণে আমি সাস্টেনেবিলিটি ইস্যুস গুলো সম্পর্কে জানতে পারছিলাম। কিন্তু এটা আমাকে আসলে আরো ইন ডেপথ কিছু বিষয় সম্পর্কে জানতে সহায়তা করছে। যেমন হচ্ছে গিয়া ফ্রিকুয়েন্ট ফ্লাড কিভাবে মানুষ ফিশারদের জীবনযাত্রা ব্যাহত করতেছে, বা টেম্পারেচার রাইজিং, বা পলিউশন অফ ওয়াটার, এইসব জিনিসগুলো কিভাবে আসলে লিভলিহুডের উপর প্রভাব করতেছে, এবং পিপল বা ফিশাররা কিভাবে সেগুলাতে কোপ আপ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, বা সরকারের বা এনজিও গুলা কি কি রোল প্লে করতে পারে। এইসব বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটা ওভারঅল কাজ করার চেষ্টা করছি সানি ভাইয়ের নেতৃত্বে, এবং সাজ্জাদ আল সাহেব ছিল। তা আমি আসলে আনন্দিত এবং গর্বিত যে পাথফাইন্ডারের মতো একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়ে। আমি ভবিষ্যতেও চাই পাথফাইন্ডারের সাথে থেকে আমার নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর, প্লাস হচ্ছে কি এই ধরনের প্রকাশনার সাথে নিজেকে জড়িত রাখার আমি আশাবাদ ব্যক্ত করতেছি। আর যারা নতুন, আমি বলবো আপনারাও চেষ্টা করেন, এবং পাথফাইন্ডারের যারা সিনিয়র ভাইরা আছেন, ওনারা খুবই কোঅপারেটিভ এবং হেল্পফুল। ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো এর আগে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় বলেছেন যে আসলে কিভাবে মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, যে কিভাবে আসলে গবেষণার সাথে নিজেকে সম্পৃক্ত করে উচ্চশিক্ষা দিকে ধাবিত হওয়া যায় এবং রিসার্চ বেসড ক্যারিয়ার তৈরি করা যায়। সো আমি এখানে আর বেশি কিছু না বলাই শ্রেয়, যেহেতু রিকোয়েস্ট করব আমাদের পাথফাইন্ডার ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন, যাকে নিয়ে পাথফাইন্ডার গর্ববোধ করে। এবং শুধু পাথফাইন্ডার না, আমি
যেটা অবলোকন করছি যে ওনার ইউনিভার্সিটি ওনার ডিপার্টমেন্ট ওনাকে নিয়ে গর্ববোধ করেন। যিনি অতি অল্প সময়ে নিজেকে একজন রিসার্চার হিসাবে রিসার্চ কমিউনিটিতে এস্টাবলিশ করতে পেরেছেন। যার এই মুহূর্তে ওনার 10-এর অধিক পাবলিকেশনস রয়েছে এবং পাবলিকেশনস গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক হাই, 6.5, 4.3, 4, 2, 1 এই ধরনের হাই ইম্প্যাক্ট জার্নালে উনি পাবলিকেশনস করেছেন। পাথফাইন্ডারের সাথে ওনার জার্নিটা খুব সম্ভবত 3 থেকে 3.5 বছরের। এর মাঝে উনি আমাদের পাথফাইন্ডার থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে কোলাবোরেটিভ রিসার্চ এবং আমাদের যে রিসার্চ কোর্স গুলো রয়েছে এই জায়গাতে ওনাকে কৃতিত্বের স্বাক্ষর রাখার পরে উনি পাথফাইন্ডারে রিসার্চ অফিসার হিসাবে ওনার ক্যারিয়ার শুরু করেন। এই যাত্রাপথে উনি 10টার মতো রিসার্চ আর্টিকেল এবং বুক চ্যাপ্টার পাবলিশ করতে সমর্থ হন এবং ওনার চ্যাপ্টার গুলো রিসার্চ কমিউনিটিতে ইম্প্যাক্ট ফেলছে তার একটা সাইন হচ্ছে উনি ওনার সাইটেশন নাম্বার অফ সাইটেশন অ্যারাউন্ড 150, দ্যাট ইজ এ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। তো আমি আমাদের সম্মানিত রিসার্চ অফিসার আমাদের পাথফাইন্ডারের ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন জনাব শরীফ আহমদ সাজ্জাদকে ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার ফিলিংস শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং এর সাথে আমাদের যারা নতুন যারা রিসার্চাররা আছেন আমাদের সাথে কাজ করছেন ওনাদের সম্পর্কে ওনার ডিরেকশন বা মতামত প্রদান করার জন্য এবং শরীফ আহমেদ সাজ্জাদ কথা বলার পরে ওনার জন্য আমাদের আজকের যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদের ফ্লোর ওপেন থাকবে। আপনারা ওনার কাছ থেকে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন ওনার জার্নি সম্পর্কে, ওনার ক্রাইসিস সম্পর্কে, ওনার ব্যারিয়ার গুলো উনি কিভাবে বা অবস্টেকল গুলো উনি কিভাবে ওভারকাম করেছেন, ওনার ফিউচার গোল কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব জনাব শরীফ আহমেদ সাজ্জাদকে ওনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সানি ভাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি দুঃখিত যদি ডিস্ট্রিবিউটে সিলেক্ট করছি, তো হয়তো বা কথা বলতে একটু সমস্যা হতে পারে বা তারা শুনতে একটু প্রবলেম হতে পারে। নেটওয়ার্কিং সমস্যার জন্য আগে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আরেকটু স্পিড, কথার স্পিডটা যদি আরেকটু কমিয়ে ভয়েসটা আরেকটু লাউড করে বলা যায় তাহলে বোধহয় আমাদের বুঝতে সুবিধা হবে। আর একটু স্লো স্পিডে কথা বললে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি শরীফ আহমেদ সাজ্জাদ। 2019 সালে আমি ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি এবং 2020 সালে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এরপর থেকেই আমি মোটামুটি পাথফাইন্ডারের সাথে কানেক্টেড বা পাথফাইন্ডারের সাথে কাজ করে আসছি। তো জার্নিটা মোটামুটি প্রায় 3.5 বছর, অ্যারাউন্ড 4 বছরের কাছাকাছি। আমি পাথফাইন্ডারের সাথে কানেক্টেড হয়েছিলাম আমার থিসিস, মাস্টার্স থিসিসটা আমি কন্ডাক্ট করতে পারছিলাম না ঠিকঠাক মতো। তো ওই টাইমে পাথফাইন্ডারের যে সামহাও আমি ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে পাথফাইন্ডার সম্পর্কে জানতে পারি এবং সিলেট কমিউনিটি হওয়ার সিলেট থেকে বিলং করি। তো ওই জায়গা থেকে পাথফাইন্ডারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো রিলেশন বিল্ড আপ করতে পেরেছিলাম এবং ওই থিসিসের জায়গা থেকে পাথফাইন্ডারের সাথে পথ চলাটা শুরু। এবং ভাই অলরেডি বলে দিয়েছেন যে কি কি করছি না করছি। তো বেশি মানে খুব বেশি কিছু বলবো না, অল্প করে বলি। জার্নিতে 3.5 বছরে তো রিসার্চ এরিয়াতে কাজ করছি। আমার ডিরেক্ট সুপারভাইজার বা মেন্টর হিসেবে আমি আকরম সানি ভাইকে পেয়েছি। এটা আমার পুরো অ্যাকচুয়ালি সৌভাগ্য বা একটা ব্লেসিং হিসেবে, কারণ ওনার হাত করেই রিসার্চের এরিনাতে আমার প্রবেশ এবং ওই সময় থেকেই ভাইয়ের সাথে এখানে ডিরেক্ট তত্ত্বাবধানে কাজ করছি। এবং লাস্ট উইকে ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক বায়োলজি এন্ড ফিশারিজ হচ্ছে আমার একটা পাবলিকেশন পাবলিশ হয়েছে। তো এটার ডিরেক্ট সুপারভাইজার ছিলেন আসলে আমার সানি ভাই এবং ফিল্ড ওয়ার্ক থেকে আমি বেশ কয়েকবার ফিল্ডে যাওয়া হয়েছে। সবকিছুতেই তত্ত্বাবধানে ডিরেক্ট তত্ত্বাবধান ছিলেন সানি ভাই, ছিলেন আমাদের স্বামী মামুর ভাই, ছিলেন মাসুমবিল্লা ভাই, ছিল আরো কিছু আমাদের কোঅর্ডিনেটর ছিলেন। তো সবার তত্ত্বাবধানেই আছে গিয়ে এই কাজগুলো করতে পেরেছি। তার জন্য আমি সবার আমার টিম মেম্বার স্পেশালি ফার্স্ট ধন্যবাদ জানাচ্ছি আমার পাথফাইন্ডার
রিসার্চ কনসালটেন্সি সেন্টারকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। সেকেন্ডলি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা টিম মেম্বারকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং তত্ত্বাবধানে আমি কাজটি কমপ্লিট করতে পেরেছি, এবং তাদের শুধু সম্পূর্ণ সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি লাস্টে একদম ফাইনালি পাবলিশ করে নিয়ে আসতে পেরেছি। তো পেপার সম্পর্কে একটু পরে কথা বলি। এর আগে আমি আরেকটা কথা বলি যে রিসেন্টলি আমাদের একটা বুক চ্যাপ্টার নিয়ে সময় নিয়ে এবং আরো কিছু কিছু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিউজ করেছে। তো এই পেপারটা সম্পর্কে এটা হচ্ছে 2020 সালের শেষের দিকে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে একটা অফার পাই আমরা, পাথফাইন্ডার টিম। তো ওইখানে আমাদেরকে অফার করা হয়েছিল যে একটা বুক চ্যাপ্টারে কন্ট্রিবিউট করার জন্য, সেটা কানাডা টিভিটিআই টু বিগ টু ইগনোর পাবলিশার্স এবং সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি টিভিটিআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কানেক্টেড ছিলাম। আমাদেরকে হচ্ছে ইনভাইটেড করা হয়েছিল যে ওখানে একটু কন্ট্রিবিউট করার জন্য একটা বুক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটাতে হচ্ছে গিয়ে কম্পেনসেশন ব্যাংক এবং কম্পেনসেশন স্কিম নিয়ে আমাদের কাজ করা হয়েছিল মূলত। তো এটা হচ্ছে গিয়ে খুবই আলোড়ন তৈরি করতে, এবং লাস্টলি হচ্ছে গিয়ে কিছুদিন আগে এটা নিউজও প্রকাশ হয়েছে। তো একটা বুক চ্যাপ্টারের যদি ওইরকম ডিমান্ড না থাকে বা ওইরকম অ্যাট্রাকটিভিটি না থাকে বা ওইরকম মানে কি বলবো যে ইম্পর্টেন্স না থাকে, তাহলে এটা নিউজে আসে না। তো সাধারণত এই বুক চ্যাপ্টারটা ওই কমিউনিটিতে, স্পেশালি ফিশিং ব্যাংক কমিউনিটিতে, কোস্টাল রিজিয়নের যে ভালনারেবল কমিউনিটি গুলা মানে তাদের যে ভালনারেবল স্টেজ, তাদের যে অবস্টাকল, তাদের যে সংগ্রাম গুলা ওই চ্যাপ্টারে, এবং সরকার গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিচ্ছে ওই বিষয়টা নিয়ে আমাদের কাজটা ছিল। এটারও তত্ত্বাবধানে ছিল আতিক মোহাম্মদ সানি ভাই এবং হচ্ছে বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্ভবত আমাদের মাননীয় মিঠুন ভাই। তো আমরা তিনজন মিলে এই কাজটা করেছিলাম। তো ফাইনালি এটা মার্চে 2023 সালে মার্চ মাস এটা পাবলিশ হয় টিভিটিআই গ্লোবাল পাবলিশার্স এবং টিভিটিআই বাংলাদেশ থেকে। তো এটার জন্য সবাইকে হয়তো বা অনেকেই এই পেপারটা দেখেছেন, বুক চ্যাপ্টারটা। এরপরে আসি যে রিসেন্টলি লাস্ট উইকে যে পেপারটা পাবলিশ হয়েছে, স্কেচিং লাইভলিহুডস এন্ড কপিং স্ট্র্যাটেজিজ অফ ক্লাইমেট ভালনারেবল ফিশারিজ। তো বাংলাদেশ থেকে এমন একটা কিছু জায়গায় অবস্থিত যেখানে ক্লাইমেটটা ডিরেক্টলি বাংলাদেশের উপর এফেক্ট করছে, এবং এটার মোস্ট ভালনারেবল মানুষগুলো হচ্ছে গিয়ে আমাদের ফিশার্স কমিউনিটি। তো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের অর্থনৈতিক সমস্যা, তাদের যে লাইফস্টাইল, এই সব কিছু নিয়ে, যেহেতু আমি হচ্ছে সমাজবিজ্ঞান, আমার সোশ্যাল সায়েন্স আমার ব্যাকগ্রাউন্ডটা, তো আমার মেইন টার্গেটটা ছিল ক্লাইমেট চেঞ্জ এবং এই লাইভলিহুড, সোশ্য ইকোনমিক স্ট্যাটাস, তাদের ভালনারেবিলিটি, এইগুলা নিয়ে কাজ করা। তো ওই জায়গা থেকে আমি ধাপে ধাপে 2020 সাল থেকে শুরু করেছিলাম। 2020 সাল থেকে শুরু করি পাথফাইন্ডারের সাথে পথ চলা। তো ধাপে ধাপে আমি হচ্ছে গিয়ে এই 2023 সালে প্রায় 3.5 বছর কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে আমার নিজের পাবলিকেশনসটা করতে পেরেছিলাম। তো এই রিসার্চটাতে হচ্ছে গিয়ে বিশেষ করে যারা এখানে আরিফ ভাই কথা বলেছেন, শামীম ভাই কথা বলেছেন, আতিক ভাই কথা বলছেন, বা আরো সিনিয়র যারা আছেন, যারা আমার পিএইচডি ফেলো, তো তাদের সাথে মানে তাদেরকে আমার কিছু বলার নেই। যারা হচ্ছে কি আমার মাস্টার্স করছেন বা আন্ডারগ্রেড লেভেলে আছেন, তাদেরকে, বা যারা এখন এই কোর্স গুলা এনরোল করেছেন বা রিসার্চের সাথে কানেক্টেড হচ্ছে, বা আপনারা যারা রিসার্চটাকে নিজেদের টার্গেট হিসেবে বা লক্ষ্য হিসেবে নিতে চাচ্ছেন, তাদের জন্য বলবো যে আর রিসার্চটা বা রিসার্চ এই যে ডেভেলপমেন্ট সেক্টরটা, মূলত রিসার্চ বিষয়টা হচ্ছে গিয়ে একটা স্লো প্রসেস। আপনার রেজাল্ট বা আপনার গোলসটা ইনশাল্লাহ অ্যাচিভ হবে, বাট প্রসেসটা খুবই স্লো। এখানে হচ্ছে গিয়ে আপনার খুব বেশি ভালনারেবল একটা সিচুয়েশন থাকতে হবে, আপনার খুব বেশি ক্রাইসিস থাকতে হবে, আপনার হচ্ছে গিয়ে জার্নিটা খুবই মসৃণ যে জার্নিটা, সেটা হবে না। তো এই জায়গাগুলো চিন্তা করে রিসার্চ সেক্টরে যারা কাজ করতে চান বা যারা কাজ করতে ইচ্ছুক, তাদেরকে ওয়েলকাম। আরিফ ভাই যে কথাগুলো বলেছেন, এই যে বেসিক কিছু বিষয় আমরা আসলে বাইরের যে স্কলারশিপ বা এগুলো চিন্তা করি, তো এই বিষয়গুলো যখন আমরা অ্যাচিভ করতে যাই, আগে যদি আমাদেরকে ডেভেলপ না করতে পারি বা আমাদের যদি নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করতে না পারি রিসার্চ কমিউনিটিতে, বেসিক্যালি যে ফান্ড গুলো তো হচ্ছে গিয়ে তাদের তারা ফান্ড তখনই দিবে যখন চিন্তা করবে বা প্রফেসর ভাববে যে আপনাকে দিয়ে তার কাজগুলো উঠাই নিতে পারবে, তখনই আপনাকে সে পছন্দ করবে বা আপনাকে পিক করবে। তো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই আপনার নিজের কিছু রিসোর্স, নিজের কিছু অ্যাসেটস তৈরি করে নিতে হবে।
তো এই জায়গা থেকে যারা এই চিন্তা ভাবনা করছেন যে হায়ার স্টাডিজে যাবেন বা হচ্ছে গিয়ে এই চিন্তা ভাবনা করছেন যে রিসার্চ সেক্টরটাকে নিজের পাথে হিসেবে নেবেন, তো তাদের জন্য জার্নিটা খুব সহজ হবে না, খুবই স্ট্রাগলিং থাকবে, ক্রাইসিস থাকবে, ইকোনমিক সলভেন্সিটা প্রথমেই আসবে না আপনার। এই জায়গাটাতে আপনাকে চিন্তা ভাবনা করেই আপনাকে মাঠে কাজে নামতে হবে। তো এইগুলাই বিষয়গুলো আপনাকে ধাপে ধাপে হচ্ছে কি আতিক ভাই হচ্ছে কি আতিক ভাইয়ের সাথে যারা কানেক্টেড আছেন আন্ডার গ্রেড বা মাস্টার্স লেভেলে বা পিএইচডি ফেলো যারা আছেন ওনার সাথে এই বিষয়গুলো আতিক ভাই মানে ওনার কোর্সে বা ওনার ক্লাসে অনেকবার বলেছেন, আরো বলবেন এই বিষয়গুলা। তো আমি আমার জার্নিটা শেয়ার করলাম, যেটা যে just এই 3.5 বছরে মোটামুটি আল্লাহর রহমতে মানে আল্লাহর অশেষ কৃতজ্ঞতা এবং পাথফাইন্ডারের বিশেষ কি বলবো যে একটা ব্লেসিং ছিল আমার প্রতি, যার কারণে আমি আজকে প্রায় অলমোস্ট আমার 10টার মতো পেপার আমার পাবলিশ হয়েছে কোলাবোরেটিভ। এবং এই 3.5 বছরের মাথায় এই প্রথম যে লাস্ট উইকের যেটা আমি আমার নিজের পাবলিকেশন করতে পেরেছি, যেটা মানে ফার্স্ট অথর হিসেবে। তো আপনারা যারা আছেন জাস্ট একটা ইমাজিন করতে পারেন বা একটা চিন্তা করতে পারেন, দেখেন যে আমি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে ওই জায়গাটাতে আমার দখল নিয়ে আসতে, ওই জায়গাটা থেকে আমার নিজের একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে আমার 3.5 বছর অলমোস্ট সময় লেগেছে। আমার এই জায়গাতে আমার কোন জায়গাগুলো গ্রেড সাইট ছিল, আমার কোন জায়গাগুলোতে লিকেন্স ছিল, আমি কিভাবে আমাকে ডেভেলপ করতে পারি, এই বিষয়গুলো আমাকে প্রতিনিয়ত ডেভেলপ করতে হয়েছে। তো আপনাদের যারা কাজ করতে চাচ্ছেন বা যারা কাজ করবেন এই রিসার্চ এরিনাতে, তো আপনাদেরকে অবশ্যই আপনাদের হচ্ছে গিয়ে গ্রে সাইট গুলাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আপনারা কি চাচ্ছেন, আপনাদের গোলটা কিভাবে হবে, বা আপনারা কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। আদারওয়াইজ আপনারা যদি মানে যে ভাবেন যে এই রিসার্চে আসলেন 1-2 মাস কোর্স করলেন বা 2-3 মাসের প্রচেষ্টাতেই আপনি পাবলিক পেয়ে যাবেন, এটা হবে না। বা দেখা যাবে যে আপনি হতাশ হয়ে বসে থাকবেন। তো এই জায়গাগুলো আপনাদের ক্রাইসিস মোমেন্ট সবকিছু বিবেচনা করেই আপনারা এই জায়গাগুলোতে আপনাদের ওয়েলকাম। আপনারা যারা কোর্স গুলো এনরোল করেছেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে কোর্স গুলা A to Z সম্পূর্ণ করুন। যারা কানেক্টেড আছেন কোর্সের প্রত্যেকটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করে এই সম্ভবত পাথফাইন্ডারই একমাত্র, আমি বেশি বাড়িয়ে বলছি না বা বানিয়ে বলছি না, যারা অলরেডি কোর্স করেছেন আমাদের থেকে বা আমাদের সাথে যারা কানেক্টেড ছিলেন বা লিস্ট আমাদের সাথে যারা কমিউনিকেট করেছেন বিভিন্ন প্রসেসে, রিসার্চ পাবলিকেশন করবো কিভাবে, কিভাবে রেফারেন্সিং করবো, কিভাবে সাইটেশন হচ্ছে বা কিভাবে, এই সব কিছু বিষয়ে একদম হাতে কলমে ধরে ধরে আপনাকে রিসার্চ করা হয়। ইভেন এই পাথফাইন্ডার কখনো এই যে কোর্স রেকর্ডিং আপনাদের প্রোভাইড করে না। নিজেদের দরকার আপনার যে থিসিস আছে বা আপনার যে মাস্টার্স এর বা ব্যাচেলরে আপনি যে কাজটা করেছেন বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন, সাপোজ আপনার কোনো বিষয় নিয়ে আপনার আগ্রহ, ওই বিষয়গুলা সম্পর্কে ওই বিষয় থেকেই পাথফাইন্ডার আপনার ম্যানস্ক্রিপ্ট যদি থাকে ওইটাকে ধরে ধরে পাথফাইন্ডার কাজ করে। তো এই জায়গাগুলোতে পাথফাইন্ডারের সাথে সবাই কানেক্টেড থাকবেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। আর আতিকুর রহমান সানি ভাই সম্পর্কে কি বলবো, বাড়িয়ে বলা যাচ্ছে না। প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স ভাইয়ের এই ফিল্ডে, 50-এর উপরে ভাইয়ের আর্টিকেল এবং এই কি রিসার্চের রিপোর্ট আছে। তো এই জায়গা থেকে ভাইয়েরও প্রায় মানে বাইরে একটা হিউজ কন্ট্রিবিউশন আছে এই ফিশিং কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমারও চিন্তা ভাবনা যেহেতু ক্লাইমেট রিলেটেড কাজ করা এবং তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস এবং ভালনারেবিলিটি লাইভলিহুড নিয়ে কাজ করা, তো এভাবে যারা কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বা আমাদের সাথে কানেক্টেড থাকলে হয়তো বা আপনাদেরও ভালো কিছু হবে। আমি সানি ভাইকে বলছি, সানি ভাই যদি কিছু এড করার থাকে। সাজ্জাদ, আপনার চমৎকার অভিমত ব্যক্ত করার জন্য। আমরা শরীফ আহমদ সাজ্জাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ওনার আশা করছি প্রফেশনালি উনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন। পাথফাইন্ডারের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যে আমরা কাউকে ধরে রাখতে চাই না, আমরা লিফট করতে চাই, মানুষকে আগ বাড়িয়ে দিতে চাই। হ্যাঁ, আমরা একটা পাইপলাইন হিসেবে কাজ করতে চাই আপনাদের কেরিয়ারের আপনাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। আমরা চাই যে আপনারা গ্লোবালি আপনাদের যার যার রেসপেক্টিভ ফিল্ডে আপনারা লিড করেন, আপনারা ড্রাইভ দেন, এক্সপ্লোর করেন আপনাদের যে অপরচুনিটি গুলো আছে। আর এই অপরচুনিটি গুলো সিক করার ক্ষেত্রে, অপরচুনিটি গুলো পিক করার ক্ষেত্রে আপনাদের সাথে বিশ্বস্ত সহযোগী হিসাবে আপনাদের সাথে পাথফাইন্ডার কাজ করে যাবে ইনশাআল্লাহ।
তো আমি আমাদের এখন আমাদের যারা পার্টিসিপেন্টরা আছেন, আমাদের সম্মানিত পিএইচডি ফেলো, মাস্টার্স ফেলো এবং আমাদের আন্ডারগ্রেড ফেলো, আপনাদেরকে নাও ফ্লোর ইজ ওপেন। আপনারা আমাদের যে বিভিন্ন আমাদের যে অ্যালামনাইরা কথা বললেন, ওনাদের কথার আলোকে অথবা আপনাদের কোনো কোয়েরিজ থাকলে এখানে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। একটু যদি কাইন্ডলি আমরা কোঅপারেট করি। যে আমরা একটু আনমিউট করি, বিশেষ করে যদি আমাদের পিএইচডি ফেলোরা কেউ থাকেন, একটু আপনারা শুরু করতে পারেন। শাইলা আপা, আমি অনুরোধ করবো আপনাকে একটু কাইন্ডলি আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ, তারপর অন্যরা কোঅপারেট করলো। আসসালামু আলাইকুম সবাইকে। পিএইচডির প্রতি আমার এটা একটা নেশার মতো বলতে পারেন, দীর্ঘদিনের ইচ্ছাটা আমি যাত্রা শুরু করেছি। তো আজকে আমি অসাধারণ কিছু, এত বেশি আমি ইন্সপিরেশন পেয়েছি যে এটার চাহিদাটা আরো সত্যি বেশি বেড়ে গেছে। রিসার্চকে অ্যাজ আ প্রফেশন হিসেবে নেয়া এটা খুব ডিফিকাল্ট টাস্ক, আমি বুঝতেছি, বাট আমি এটাকে এখনো প্রফেশন হিসেবে দেখছি না আমার জন্য, জাস্ট বিগিনিং করেছি। তো তাদের বা আপনারা যারা এখানে আছেন, আপনাদের কর্ডিয়াল সবকিছু আমার খুব ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের মাধ্যমেই আশা করি। আর যেহেতু আমি জাস্ট যাত্রা শুরু করেছি, সো আমার কিছু অনেক বিষয় ল্যাকিংস আছে। আমি মাঝে মাঝে যেমন সানি ভাইকে নক করছি আমার ব্যক্তিগত রিসার্চের বিষয়গুলো নিয়ে, উনি আমাকে হেল্প করছেন সাধ্যমতো। সো যখন আমি পাবলিশিং এ যাব বা কিভাবে পাবলিকেশন করতে হবে, আমি আশা করি সব রকম গাইডলাইন পাবো। কিন্তু আমার এখানে একটা বিষয়ে প্রশ্ন আছে যে আমরা যদি কেউ রিসার্চ পাবলিকেশন করতে চাই, যেমন রাইট নাও আমি পিএইচডিটা শুরু করেছি, এটা মালয়েশিয়াতে আছে। অ্যাট দ্য সেম টাইম আমি আমার এই পিএইচডির পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করছি, এটা নিয়ে আমাকে হচ্ছে সানি ভাই বলেছিল যে আমরা চাইলেই এটা পাবলিকেশন করতে পারি, কিন্তু পাবলিকেশনটা যদি করি আমার পিএইচডিটা শেষ না হওয়া পর্যন্ত যদি আমি পাবলিকেশনস করি, এই বিষয়টা আমার আনক্লিয়ার যে এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা আমার রিসার্চে, আমার পিএইচডি তে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কিনা। একটু যদি মানে আমরা ক্লিয়ার হওয়ার জন্য, যে আপনি আপনার যে পাবলিকেশনসটা করবেন, এটা কি ইন্ডিপেন্ডেন্ট কোনো টপিকের উপর, আচ্ছা, আমি বলতে টপিক চাচ্ছি নাকি পিএইচডি টপিকের উপর? পিএইচডি টপিকের উপর। ধরেন আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করছি, এটা কি আমি জাস্ট আর্টিকেল টাইপে যদি পাবলিকেশন করি, তাহলে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমার রিসার্চে? আহ না না, নেগেটিভ তো পড়বে না, বরং এটা তো আপনার জন্য একটা বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, সাধারণত এটা একটা কিছু ইউনিভার্সিটি আছে যাদের দেখবেন আপনার ম্যান্ডেটরি ধরে দেয় যে আপনাকে তিনটা হুম। পাবলিকেশন করতে হবে বা দুইটা পাবলিকেশন করতে হবে। এই পাবলিকেশন গুলো যদি আপনার না থাকে, দেন কিন্তু আপনার ডিগ্রি অ্যাওয়ার্ডেড হবে না। সো আচ্ছা। আমাদের আরিফ ভাই, যিনি পিএইচডি করছেন এখন, বেশ টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটিতে, ভাই বলেছেন। তো ভাই যেটা বলেছেন যে সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রথমেই সাধারণত যারা পিএইচডি জার্নিটা শুরু করে, যেমন আপনাদের অনেক লিটারেচার রিভিউ করতে হয়, সেই ক্ষেত্রে রিভিউ ওয়ার্ক করার, রিভিউ পেপার, আমি যে টপিকস এর উপর কাজ করছি, তাই না, ফার্স্ট 6 মান্থ বা 8 মান্থের মধ্যে আমি কাজ করে কিন্তু ওখান থেকে একটা রিভিউ আর্টিকেল পাবলিশ করে নিতে পারি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার আচ্ছা। যখন আমি ফিল্ডে গেলাম বা, হ্যাঁ তাই না, হুম হুম। সাধারণত তো প্রথমেই জার্নি শুরুতেই তো আর কেউ ফিল্ডে যায় না, সাধারণত 6 মান্থ অথবা 1 ইয়ার থেকে সাধারণত ফিল্ড জার্নি গুলো শুরু হয়, তাই না, কাজগুলো গুছানো। তো এর মাঝে যদি আমি একটা রিভিউ আর্টিকেল নিতে পারি, অথবা আমি অনেক সময় দেখা যায়
প্রিভিয়াস আমি একটা ফিল্ডে কাজ করেছি, ওই হুম হুম কাজটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নেওয়া বা আরেকটু ওয়াইডার ডোমেইনে কাজ করার জন্য ওইটাকে আমার মাস্টার্স হুম এর কাজটা থেকেই আমি পিএইচডি করছি, তাই না? তো সেই ক্ষেত্রে জি যেহেতু আমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে কিন্তু আমি প্রাইমারি পাবলিকেশনসও করতে পারি যদি আমার কাছে সাফিসিয়েন্ট ডাটা থাকে, আমি যদি আমার কাছে আচ্ছা যদি আচ্ছা ইনসাইট থাকে, তাই না? তখন কিন্তু আমরা এটা করতে পারি। এবং আচ্ছা এটা থ্যাংক ইউ অবশ্যই সো আপনি মাচ। রিওয়ার্ডেড হবেন। হ্যাঁ, আপনার যে সুপারভাইজার আছেন, উনি আপনার প্রতি খুবই প্লিজড হওয়ার কথা, এবং আপনার আলাদা একটা রেপুটেশন তৈরি হবে আপনার কমিউনিটিতে যে আপনি ভালো কাজ করছেন। একটা ডিপার্টমেন্টে যদি আপনার 10 জন পিএইচডি ফেলো থাকে, তার মধ্যে কিন্তু আপনার ব্র্যান্ড একটা ভ্যালু ক্রিয়েট হবে আপনার ডিপার্টমেন্টে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল, থ্যাংক ইউ আনসার দেওয়ার জন্য। আর দুইটা বিষয় হচ্ছে, আমি যে টপিকটা নিয়ে গবেষণা করছি এখন, এটা নিয়ে যদি আর্টিকেল পাবলিকেশনস করি, এখানে কি আমার সুপারভাইজারের নামকে আমি ট্যাগ করতে পারবো, নাকি ওনাকে বাদ দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি আমি নিজেকে শুধু ফোকাস করলাম? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। একজন সুপারভাইজার হচ্ছেন আমাদের কাছে, আমরা যারা রিসার্চ কমিউনিটিতে কাজ করি, হুম, রিসার্চ ফিল্ডের জন্য উনি আমার গার্ডিয়ান। হ্যাঁ, যেমন অবভিয়াসলি। এখনো আমার মাস্টার্স এর যিনি সুপারভাইজার ছিলেন ডক্টর মাহমুদুল ইসলাম স্যার, স্যারের সাথে আমার মাস্টার্স এর পরে, মাস্টার শেষ হওয়ার পরে আহ খুব আমার মনে পড়ে না যে স্যারের সাথে আহ কো অথর হিসেবে আমি কোনো পাবলিকেশন করেছি বা কোনো ইয়েতে ছিলাম আমার মাস্টার্স পর্যন্ত। বাট স্টিল স্যার কিন্তু আমার আমি সব জায়গায় এটা বলে থাকি এবং আমি ফলো করি, স্যার আমার মেন্টর হিসেবে। এবং আমার যখনই রিসার্চের কোনো বিষয়ে আমার কোনো পরামর্শ দরকার হয়, আমি স্যারের কাছ থেকে সাজেশন নেই। তো এই ক্ষেত্রে হলো, যেহেতু আপনি একদম এখন রানিং স্টুডেন্ট আপনার সুপারভাইজারের, তো আপনি আপনার, এবং এটা আপনার পিএইচডি থেকে আপনি পাবলিকেশন করছেন, সেই ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি আপনার সুপারভাইজারকে আপনার অ্যাড করা। প্রথম হিসেবে অ্যাড করা, এবং ওনার আপনার যে কাজগুলো আপনি করবেন প্রত্যেকটা ধাপে আসলে ওনার সাজেশন গুলো নেওয়া, এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, স্যার আচ্ছা, সাজেশন নিয়ে এই কাজটা করা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সেম ওই টপিকটা না নিয়ে জাস্ট একটু আমি চেঞ্জ করে নিলাম। যদি ডুপ্লিকেসিটা আমি অ্যাভয়েড করি, ফুল টপিকটা না নিয়ে একটা পার্ট নিয়ে কাজ করি ওই টপিকের, তাহলে কি তাকে ট্যাগ করতে হবে, বা তাকে কি বাদ দিয়ে আমি কাজটা আচ্ছা, করতে পারবো? এখানে হচ্ছে, আমি এটা এটা ডিপেন্ড বলছি করে, এটা রিজন ডিপেন্ড হচ্ছে করে আপনার সুপারভাইজারের সাথে হুম, আপনার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, হ্যাঁ, বা উনি আসলে কতটা কোঅপারেটিভ আপনার কাজের সাথে। কেউ যদি আপনাকে কোঅপারেট করেন, আপনার রিসার্চে কন্ট্রিবিউট করেন, অবশ্যই তো তাকে হুম, আপনি অ্যাকনলেজ করবেন, তাই না? আবার হলো যে, যেমন আমি পিএইচডি তে কাজ করছি, আমি পিএইচডি হচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর, তাই না? তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করতে গিয়ে কিন্তু এই যে আমার রিসেন্ট যে হুম, পাবলিকেশন গুলো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে শরীফ আহমদ সাজ্জাদের যে লাস্ট যে পেপারটা পাবলিশ হলো, যেটা আমি সুপারভাইজ করে রাখি, ওখানে কিন্তু আমার যারা সুপারভাইজার ছিলেন, মাস্টার্স এরও কেউ নাই, এখন অনগোয়িং পিএইচডি এরও কেউ নাই। ওটা আমার ইন্ডিপেন্ডেন্ট একটা রিসার্চ ছিল। হ্যাঁ, সো এরকম আমি পিএইচডি আচ্ছা, তে কাজ করা অবস্থায় কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি অনেক কাজ করতে পারি, কোলাবোরেটিভলি অনেক টিমের সাথে কাজ করতে পারি। প্রত্যেকটা জায়গায় যে আমার সুপারভাইজারকে অ্যাকনলেজ করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু যে জায়গাটাতে, যে টপিকস এর উপর আমি কাজ করছি, এই বিষয়গুলোতে হুম হুম, যখন আমি কাজ করব, তখন এজ এ গার্ডিয়ান অবশ্যই আমার সুপারভাইজারকে অবশ্যই। আমি হ্যাঁ হ্যাঁ, অ্যাকনলেজ করব। এটা লাগবে। আর লাস্ট কোয়েশ্চেন, আমি অনেক সময় নিচ্ছি, সরি। জি প্লিজ। সেটা হচ্ছে, যদি আমি কোথাও পাবলিকেশনস করি, এখানে মানে টোটাল প্রসিডিউরে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে, ধরেন আমি ইন্ডিপেন্ডেন্ট করছি, আহ, কোনো ফান্ড পাচ্ছি না ফর এন এক্সাম্পল, তো সেই ক্ষেত্রে আমার পাবলিকেশনসটা কি আম, কাজ করবে, বা আমি করতে পারবো? এখানে পাবলিকেশনস এর ক্ষেত্রে আসলে যে যেমন একটা রিসার্চের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধাপে খরচ হয়, হ্যাঁ। তো এখানে আমি একটু হুম বলে হুম রাখি যে আমরা যারা রিসার্চ করতে চাই, তাদের হচ্ছে, যেমন ধরেন আমি যেমন এখন আমাদের যারা পিএইচডি করছি, তাই না? পিএইচডি করার জন্য কিন্তু আমাদের একটা মাস্টার্স ডিগ্রি দরকার ছিল, তাই না, ম্যান্ডেটরি। মাস্টার্স অবশ্যই। করার জন্য আমাদের একটা আন্ডারগ্রেড ডিগ্রি দরকার ছিল। আন্ডারগ্রেডে যাওয়ার জন্য কিন্তু আমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হয়েছে, তাই না? আবার হ্যাঁ। হায়ার সেকেন্ডারিতে একটা ভালো একটা সিজিপিএ লেগেছে, এবং এটা অ্যাচিভ করার জন্য
আমরা দেখা গিয়েছে যে অনেকেই আমাদের একাডেমিক যে ক্লাসগুলো ছিল এর বাহিরে কিন্তু আমরা প্রাইভেট টিউশনে, তাই না, বিভিন্ন টিচারদের কাছে হ্যাঁ পড়েছি, ওগুলো আমাদের আলাদা এক্সপেন্স বিয়ার করতে হয়েছে। তো দেখেন আপনি, আমি যে পিএইচডি করছি তার পিছনে কিন্তু তিনটা বড় বড় নিয়ামক কাজ করে। একটা হলো আমার রেজাল্ট, আমাদের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর আরিফুল ইসলাম ভাই বিষয়টা বলেছেন। আমাদের রেজাল্ট লেগেছে, তাই না? যেমন অনার্সে যেতে হলে আমার এসএসসি এইচএসসি রেজাল্ট কাজ করেছে। আবার অনার্স মাস্টার্স এর অপরচুনিটি যদি আপনি কোনো জায়গা থেকে ফান্ডেড অপরচুনিটি পান, নিয়ে থাকেন, এখানেও আপনার কিন্তু অনার্স একটা রেজাল্ট কাজ করেছে। আবার মাস্টার্স এ যদি আপনি থিসিস নিতে চান, সব ইউনিভার্সিটিতে কিন্তু, যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা যারা গ্রাজুয়েশন করেছি আমাদের জন্য থিসিস ম্যান্ডেটরি। বাট অন্য অনেক ইউনিভার্সিটিতে কিন্তু যারা শুধুমাত্র টপ 10 এর জন্য বা একটা সার্টেন ক্লাসের জন্য কিন্তু ওনারা থিসিস করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে ওর রেজাল্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার হিউজ একটা ইনভেস্টমেন্ট গিয়েছে, তাই না? এই যে আমি পিএইচডি করছি তার একটা যদি আমি ধরি যে একটা ইন্ডিকেটর বা একটা নিয়ামক হচ্ছে রেজাল্ট, তো এই রেজাল্টটা অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু আমাকে হিউজ একটা ইনভেস্টমেন্ট করতে হয়েছে। কিন্তু আমরা হ্যাঁ আসলে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো, না শায়রা আপু, আমি আমি আসলে সরি একটু আপনার ইন্টারাপ্ট পার্সপেক্টিভে করি। বলছি না, আপনার পার্সপেক্টিভে বলছি না, এটা ওভারঅল ইন জেনারেল বলছি, হ্যাঁ। তো ওখানে কিন্তু আমাদের বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট হয়। আবার এখন দেখেন আপনি, আমি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চাই, সেখানে আরেকটা বিষয় যেটা দেখে সেটা হলো যে আমাদের সিভিতে আমাদের রিসার্চ ক্যালিবারটা বা রিসার্চ অ্যাচিভমেন্টটা কতটুকু। আরেকটা বিষয় যেটা দেখে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কতটুকু, তাই না? এই তিনটা বিষয় সাধারণত কিন্তু আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে বিবেচনা করা হয়। তার মধ্যে আপনি যদি প্রফেসর ম্যানেজ করতে যান, বেশিরভাগ জায়গায় প্রফেসরদের ক্ষেত্রে অনেক জায়গাতেই আপনার আইএলটিএস এর ব্যাপারটা থাকে না। আইএলটিএস এর ব্যাপারটা ইউনিভার্সিটি আপনার একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেয় যে আসলে আপনাকে যদি ওই ইউনিভার্সিটিতে, যেহেতু একজন প্রফেসর তো ওই ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, তাই না, ওই জি ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আপনাকে এডমিট হতে হবে, তখন আপনাকে একটা আইএলটিএস এর একটা স্ট্যান্ডার্ড দেয়। ধরেন সেটা 7 হোক, 7.5 হোক বা অ্যাবাভ হোক, অথবা 6.5 হোক। আইএলটিএসটা অ্যাচিভ করার জন্য কিন্তু দেখেন আপনাকে আমাকে কোর্স করতে হচ্ছে, যাওয়া আসা করতে হচ্ছে, তাই না? এটা এখানে কিন্তু আমাদের একটা কস্ট বিয়ার করতে হচ্ছে। তারপর আমি যখন এক্সামটা ফেস করব, ওইখানে রেজিস্ট্রেশনের কিন্তু আমাদের একটা খরচ হচ্ছে। তো হ্যাঁ সেই ক্ষেত্রে জানি নাই ধরেন, ফর ইন্টারাপশন, আমি বুঝতে জি, পেরেছি জি, স্টেপ বাই স্টেপ আমাকে অনেক কিছু বিয়ার করতে হচ্ছে বা হবে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা জার্নালে যদি আমি ফাইনালি পাবলিকেশনটা করতে যাই, তো সেই ক্ষেত্রে ধরেন কিছু কিছু জার্নাল আছে শুধু সাবজেক্ট বেসিস, আমি কমিউনিকেশনে আছি, আমি এই টাইপের জার্নালে আমি পাবলিকেশনসটা করব, এটাই স্বাভাবিক। হুম, সো হুম, হুম, হুম। আপনাদের তো এই জিনিসগুলা আইডিয়াটা অনেক ভালো আছে, স্কোপ গুলো খুব ভালো জানা আছে, যে ওইখানে যে রিকোয়ারমেন্ট গুলো, যেমন এখানে ফান্ড, এটা কেমন পরিমাণ, যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে কিন্তু, তো আচ্ছা আপু, মিনিমাম আমি, হ্যাঁ, সেইটা আমি, জানতে আপনি চাচ্ছি। কোশ্চেনটা আমি ধরতে পেরেছি, আপনার আনসারটা আমি দিব। তার আগে ওভারঅল আমি বিষয়টা বলছি, মানে এই মানে রিসার্চের ক্ষেত্রে এই কোয়েরিজটা আমাদের থাকে, হ্যাঁ, যেহেতু ফান্ড রিলেটেড কথাটা এসেছে, আমি বলে জাস্ট আপু শেষে আপনার যখন আনসারটা দিব বলবো। ও তো আচ্ছা। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন এটা কিন্তু আমরা যারা প্রফেশনাল আছি, হ্যাঁ, ন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করি, সবার ক্ষেত্রে কিন্তু সাধারণত রিসার্চের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কম আসলে ডেডিকেটেড বলবো, অথবা আমরা কম ইন্সপায়ার্ড হই, হ্যাঁ। কম্পারেটিভলি একাডেমিক যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো, ওইগুলোর জন্য কিন্তু আমি নিজে থেকে ইনভেস্ট করতে চাই, আমার ফ্যামিলি ইনভেস্ট করতে চায়। কিন্তু রিসার্চের ক্ষেত্রে সাধারণত ফ্যামিলি থেকেও সাপোর্ট পাওয়া যায় না, নিজে থেকেও আসলে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করার একটা আহ ইন্সপিরেশন আমাদের মধ্যে কাজ করে না। হোয়ারেস আপনি যদি ধরেন আইএলটিএস দিতে চান, এখন আমি জানি না আইএলটিএস এক্সামে আসলে রেজিস্ট্রেশন ফি কত, অ্যারাউন্ড 30 হতে পারে। আপনি যদি কোথাও কোচিং করেন, সেখানে আপনার 10 to 15,000 টাকা যাচ্ছে, তাই না? আবার আসা যাওয়া এই সব মিলিয়ে কিন্তু আইএলটিএস এ আপনি যদি একবারে একবারে আপনি আপনার ফার্স্ট টাইম আপনার যে ডিজায়ার যে স্কোর এটা অ্যাচিভ করতে চান, তাও কিন্তু 50,000 টাকা ইনভেস্ট করতে হয় লিস্ট। হুম তো হুম। এই 50,000 টাকা যদি কোনো একজন ইন্ডিভিজুয়াল
রিসার্চকে টার্গেট করে খরচ করে, আমি আলহামদুলিল্লাহ আমার যে এক্সপিরিয়েন্স বা কস্টিং এর ক্ষেত্রে, ফান্ডিং এর ক্ষেত্রে লিস্ট দুইটা ভালো পাবলিক, দুইটা রিসার্চ তুমি উঠাই নিয়ে আসতে পারবে। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা আপনারা যারা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ স্টাডিকে ট্যাগ করে কাজ করেন, কোশ্চেনিয়ার বেসড কাজগুলো যারা করে, কিন্তু কোনো যদি এক্সপেরিমেন্ট সেট আপ করতে হয়, এক্সপেরিমেন্টের খরচটা কিন্তু আলাদা। হ্যাঁ, কিন্তু কম্পারেটিভলি দেখা গেছে যে আমাদের যে কোশ্চেনিয়ার বেসড যে কাজগুলো করি, সার্ভে বেসড যে কাজগুলো করি, ইন্টারভিউ ডিপেন্ডেন্ট যে কাজগুলো করি, ওই জায়গাগুলোতে কম্পারেটিভ যে এক্সপেরিমেন্ট, যেটা ল্যাব ওয়ার্ক হোক অথবা ফিল্ড এক্সপেরিমেন্ট হোক, এটা থেকে খরচটা একটু কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিস্ট দুটা পাবলিকেশন করতে পারি। এখন আসেন আপনার যে ইয়েটা, সব জার্নালে পাবলিক, আপনি যদি কাজ ধরেন আপনি ড্রাফট রেডি করে ফেলেছেন, হ্যাঁ, এখন জাস্ট পাবলিকেশনের জন্য যে খরচটা সেটা হলো আর্টিকেল প্রসেসিং চার্জ, এপিসি। এপিসি সব জার্নালে থাকে না, অনেক জার্নাল আছে যেগুলো আপনার হয়তো আপনাকে ওপেন অ্যাক্সেস নিতে হলে সেটার জন্য আপনাকে পে করতে হবে। আপনি যদি ওপেন অ্যাক্সেস না দেন, আপনাকে প্রথমেই ওনারা কিন্তু পাবলিশ হওয়ার পরে 2 মাস বা 3 মাস আপনার পেপারটা ওপেন রাখে, তারপর ক্লোজ করে দেয়। সেটার জন্য এলসেভিয়ার এর অনেক জার্নাল আছে যেখানে আপনি, বা স্প্রিঞ্জের অনেক জার্নাল আছে, ভালো ভালো পাবলিশার্স এর অনেক জার্নাল আছে যেখানে কিন্তু কোনো এপিসি ছাড়া আপনি পেপার পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, এখন আসেন যে জার্নালগুলোতে এপিসি থাকে, যেমন আমাদের লাস্ট যে পাবলিকেশনটা হয়েছে ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক বায়োলজি এন্ড ফিশারিজ, এখানে আমাদের $160 ছিল, 160 ইউএসডি আমাদেরকে পে করতে হয়েছে এপিসি। হ্যাঁ, এখন এটা জার্নাল টু জার্নাল আমি বললাম যেটা আপনার ভ্যারি করে। আবার আমি আপনাকে একটু দেখাই যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের যে কোলাবোরেটিভ রিসার্চের কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে, তাই না? এখানে আমি যদি ভুল না করি, আমি আপনাদেরকে একটা আমাদের ফ্রন্টিয়ার্স এর এটা আমার মনে আছে, এই জন্য ওটাতে যাচ্ছে। এমডিবি এটার আমার সঠিক মনে নাই আসলে কত আমরা পে করেছিলাম। আমি যেটা মনে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বা ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক রিসার্চ, যেটা আরিফ ভাইয়ের সাথে আমাদের যে কাজ ছিল অ্যাকোয়াফোনিক্স নিয়ে, সেটার জন্য আমরা 300 ইউএসডি মোস্ট প্রবাবলি পে করেছিলাম। হ্যাঁ, এরকম এক একটা ইয়ের জন্য আমাদেরকে এক একটা অ্যামাউন্ট ওই জার্নাল বলে দেওয়া থাকে। আমি ওটা এই মুহূর্তে হয়তো অনেক পিছনে চলে গেছে। হ্যাঁ, ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথে, ওখানে মোস্ট প্রবাবলি আমাদের খরচ হয়েছিল এপিসি জাস্ট 2,54,000 টাকা। সেটা আমরা এপিসি প্রোভাইড করেছিলাম। হোয়ারেস ইজিপশিয়ানে এখানে হয়তো আমাদের 160 ইউএসডি, এটা আপনারা জানেন যে আমরা যখন পে করি তখন ইউএসডির যে কনভার্সন রেশিওটা, টাকাটা একটু বেশি আসে। গুগলে যেটা দেখাবে 108 টাকা পার ডলার, এটা আসে না। কার্ড থেকে যখন আমরা পেমেন্ট করি, কোথাও কোনো কার্ডে 115 টাকা, কোনো কার্ডে 114 টাকা এরকম যায়। সেই ক্ষেত্রে ধরেন অ্যারাউন্ড আমাদের 20,000 টাকা ছিল এটার এপিসি বাবদ। হ্যাঁ, এরকম যদি 20,000 টাকা আমার হয়, তাহলে ধরেন যদি আমার 50 আমরা যদি ধরেন 5 জন অথর থাকি, আমরা এটাকে ভাগ করে নিতে পারি। 2 জন অথর থাকলে 2 জনে ভাগ করে নিতে পারি, তাই না? রিসার্চে পাথফাইন্ডারে আমাদের যে কস্টিংটা হয়, এটা কিন্তু আমরা এখানে যারা যা টিম মেম্বার থাকে সবাই ইকুয়ালি শেয়ার করে নিই। হ্যাঁ, বিশেষ করে পার্টিকুলারলি বড় বড় যে ইয়েগুলো থাকে, যেমন যে 2,54,000, 3 লাখ টাকা এরকম আমরা এপিসি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের কিছু ফরেন কোলাবোরেশন আছে, আমাদের যারা ফান্ড প্রোভাইড করে থাকেন, আমাদের ডোনাররা আছেন, ওনাদের কাছ থেকে আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাই। বাকি যে অ্যামাউন্টটা থাকে, যেমন ওই অ্যামাউন্টটা আমরা যারা বাংলাদেশ থেকে আছি, আমরা সেটা ইকুয়ালি শেয়ার করে থাকি। সেটা একটা রিজনেবল অ্যামাউন্টের প্রতি। হ্যাঁ, সেটা হতে পারে আপনার $200 হতে পারে, $150 হতে পারে, $250। এটা আমাদের যে টোটাল যে কস্টিংটা থাকে, ওই কস্টিং এর উপর ডিপেন্ড করে সাধারণত আমরা ডিসেমিনেট করে থাকি যে আসলে ওই পেপারটাতে কোন পজিশনে কত টাকা আমরা কন্ট্রিবিউট করব। শাহিনা আপা, আশা করি আপনি আপনার কোশ্চেনের আনসারটা পেয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার একটা বিশেষ রিকোয়েস্ট আপনাদের টিমের কাছে থাকবে, সেটা হচ্ছে আমি অ্যাপ্লাইড কমিউনিকেশন ফ্যাকাল্টিতে আছি। সো আপনারা, আমি যেটাই দেখতে পাচ্ছি, যাকেই দেখতে পাচ্ছি, সবাই হচ্ছেন একেবারে ভিন্ন জগতের, মানে আমার ফ্যাকাল্টি থেকে একেবারে আলাদা। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের টিম মেম্বারে যদি কেউ অ্যাপ্লাইড কমিউনিকেশন ফ্যাকাল্টির থাকে অথবা জানা কোনো প্রফেসর থাকে, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই, কারণ আই নিড মোর গাইডলাইন।
থ্যাংক ইউ সো মাচ শাইলা আপা। আসলে পাথফাইন্ডারের প্ল্যাটফর্মটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। হ্যাঁ, এখানে আমরা আমাদের পার্টিকুলারলি যেমন আপনার যে ইয়েগুলো, সোশ্যাল সায়েন্স অনেক বড় একটা ডোমেইন। হ্যাঁ, এখান নিয়ে যারা কাজ করে তাদের আসলে রিসার্চের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ থাকে। আমি আসবো আপু আপনার কাছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত শিক্ষক, সম্মানিত আমার বড় ভাই প্রফেসর আরিফুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন, একটু কাইন্ডলি ভাই আপনি হ্যাঁ, যদি বলেন। না আসলে বলতে না সানি, আসলে আমি সময় নিয়েছিলাম তোমার কাছ থেকে, যে আসলে আমি একটু ব্যস্ত, আর 7টার সময় আমাদের একটা ইনস্টিটিউট বন্ধ হয়ে অন্য একটা প্রোগ্রাম আছে। তো সানি, আসলে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে এবং হচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিলাম আর কি। তো সানিয়া, অনেক ধন্যবাদ, আমি এবং সেই সাথে যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আমি এবং হচ্ছে সেই সাথে হচ্ছে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে, ইনশাআল্লাহ পথ ফাইন্ডারের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আছি। যতটুকু সাহায্য লাগে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের মাধ্যমে আশা করি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনি মনে আর হয় কিছু বলতে আমি চাচ্ছেন। সব শেষে পাথফাইন্ডারে যারা আছেন সবাইকে আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি এই অসাধারণ অর্জনের জন্য। শুভেচ্ছা থ্যাংক ইউ সো সবাইকে। মাচ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, আপনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি অনেক ব্যস্ততার মধ্যে লম্বা সময় থ্যাংক আমাদেরকে ইউ ভাই। দিয়েছেন। পাথফাইন্ডারের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে টান, আপনার যে জি, গাইডেন্স, এটা আসলে আপনার আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা থ্যাংক ইউ সানি। ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে, এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনার সুচিন্তিত মতামত এবং গাইডেন্স আমাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ, সহায়তা ইনশাআল্লাহ, করবে। অবশ্যই। থ্যাংক ইউ সানি। আসসালাম। তারপরে আমরা একটু অন্য কেউ ইনশাআল্লাহ আমরা একটু শেয়ার করতে চাই। আমাদের যারা এখানে নতুন আছেন তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই আপনাদের অভিমত গুলো, আপনাদের এক্সপেকটেশন গুলা, আপনাদের কোয়েরিজ গুলা। আসলে মুখ খোলা, কথা বলা, এটা অনেক বিশাল একটা স্কিল। এই প্রেজেন্টেশন স্কিলের কারণেই কিন্তু একই যোগ্যতা সম্পন্ন দুজন ব্যক্তির মধ্যে যার প্রেজেন্টেশন স্কিল ভালো, যে নিজের কথাগুলো ব্যক্ত করতে পারে, ওনার কিন্তু কম্পারেটিভলি বেটার অপরচুনিটি আপনার পিক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আসসালামু এজন্য আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু পরিচয় দিয়ে আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি কথা বলছি কুমিল্লা থেকে। এখন চাকরি করছি ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। তো এখানে আপনাদের আজকে এতক্ষণ অনেকক্ষণ এখানে অনেক বিজ্ঞজনের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, শুনলাম, খুব ভালো লাগলো। এখন আমার যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সোশ্যাল সায়েন্স অনুষদেরই। আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। এখন আপনাদের সাথে আমাদের কি কাজ করার সৌভাগ্য হবে কিনা, মানে এখানে দেখতে আপনারা সবাই যারা আছেন সবাই যে কৃষি ইউনিভার্সিটির, এবং আপনাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং বিশেষ করে যে এরিয়া যেটা এটা অনেক ভাস্ট। আমরা আমার যে সাবজেক্টের সাথে আপনাদের ইয়েগুলোর সাথে যে কাজের ক্ষেত্রগুলোর সাথে মিলবে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আব্দুল হামিদ ভাই, আপনি হচ্ছে সোশ্যাল সায়েন্স না? আমার অনুষদ সোশ্যাল সায়েন্স, আর আমার সাবজেক্ট হচ্ছে আইআর, ইন্টারন্যাশনাল ওকে, রিলেশনস। হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে বলতে চাই যে আমাদের যে শরীফ আহমেদ সাজ্জাদ কথা বলেন, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি গ্রাজুয়েট, এবং ওখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করা। রিসার্চ আসলে এখন ডাইভার্সিফাইড হয়ে গেছে অনেক, এবং অনেক মাল্টিডিসিপ্লিনারি। সো আমরা আমাদের যে বিভিন্ন প্রজেক্ট থাকে, আপনারা জানেন আমাদের পাথফাইন্ডারের রিসোর্স পার্সন আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের। ওখানে আমরা কিছু প্রজেক্ট করি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ যেন কাজ করতে পারেন। এখানে আমরা জয়েন্টলি কোলাবোরেটলি কাজ করতে পারি, অথবা আপনার যদি ইন্ডিভিজুয়াল কোনো টপিকস থাকে সেই টপিক গুলোতে আপনি আমাদের এক্সপার্টদের হেল্প নিতে পারেন, আমাদের কাছ থেকে পার্সোনাল মেন্টর নিতে পারেন, অথবা আপনি আমাদের কাছ থেকে আপনার যে রিলেভেন্ট যে এক্সপার্টাইজটা দরকার এটা নিয়ে ওয়ান টু ওয়ান মেন্টরিং নিয়ে আপনার পাবলিকেশন করতে পারেন। হ্যাঁ, এভাবে মানে রিসার্চে আমাদের যারা ফেলোরা আছে ওনাদেরকে আমরা হেল্প করে থাকি।
আরেকটা হলো আমি আপনাদেরকে একটু বলি, সেটা হলো যে পাথফাইন্ডারের ক্ষেত্রে আমরা যেটা আহ, যে অপরচুনিটিটা প্রোভাইড করি, আমাদের এখানে যে অপরচুনিটি গুলো থাকে, যেমন রিসার্চ ইনস্ট্রাক্টর হওয়া, বিভিন্ন রিসার্চে আমাদের যে রিসার্চ প্রজেক্ট গুলো থাকে, প্রজেক্ট গুলো থেকে আপনার রিসার্চকে সুপারভাইজ করা, হ্যাঁ, এই জায়গাগুলোতে সাধারণত আমরা যেটা করি, আমাদের অ্যালামনাই যারা আছেন ওনাদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের সেই ক্ষেত্রে এখানে আপনার হচ্ছে আপনি টেকনিক্যালি বা সায়েন্টিফিক্যালি যদি বলি, পাবলিকেশনস এর দিক থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, এবং ইন টার্মস অফ ফাইন্যান্সিয়ালিও যদি আমরা বলি, ফাইন্যান্সিয়ালিও এখান থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে। তো এই জন্য আমরা সবসময় চাই আমাদের যারা অ্যালামনাই আছে এবং পাথফাইন্ডার, আমরা যে আমাদের যে বোর্ডগুলো ইন্টারভিউ নেই বা আমরা যে রিসার্চে কাজগুলো করি, আমরা সাধারণত আমাদের নোন পার্সনদেরকেই প্রায়োরিটি দিয়ে থাকি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে বিভিন্ন ভাবে পাথফাইন্ডারের সাথে আপনাদের কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, একটা হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট কাজের ক্ষেত্রে আপনি আপনার ইন্ডিপেন্ডেন্ট কাজটাকে উঠায় নিয়ে আসতে, পাবলিকেশনস করতে আপনি পাথফাইন্ডারের সহযোগিতা নিতে পারেন, অথবা আপনার ইন্ডিভিজুয়াল রিসার্চ হোক সেটা, অথবা আপনার মাস্টার্স হোক, পিএইচডি হোক, সেই ক্ষেত্রে আপনার কাজটাকে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের রিলেভেন্ট আপনি ওয়ান টু ওয়ান মেন্টরিংও নিতে পারেন, এবং পাবলিকেশনস এর ক্ষেত্রেও আপনি আমাদের সাপোর্ট নিতে পারেন। আব্দুল হামিদ ধন্যবাদ ভাই, স্যার। আশা করছি আপনার কোশ্চেনের আনসারটা আপনি পেয়েছেন। আরেকটা কোশ্চেন, জি প্লিজ। যেমন এখানে আমরা আমার থার্ড ইয়ারে যে রিসার্চ মেথোডোলজি ছিল একটা বিষয়, তো ওই সময় মোটামুটি আগ্রহ ছিল আমার এই বিষয়ে একটু পড়াশোনা করার। পরবর্তীতে যে কোনো কারণে মানে আর এটা ইয়ে করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। এখন আমাদের যে সামাজিক বিজ্ঞান অনুষদের যে রিসার্চ গুলো, এখানে তো কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটা পারপাসে হয়। আমরা যদি এখানে আপনাদের যে কোর্সে আমরা সবাই ইনক্লুডেড হলাম, ভর্তি হলাম, এনরোল করলাম, এখানে আমাদেরকে দুইটা বেসিসেই কি আমাদেরকে ইয়ে করানো হবে, ট্রেনিং দেওয়ানো হবে? এই বিষয়ে আমরা আরেকবার মোটামুটি আইডিয়া আরেকবার একটু যদি বলেন পারভেজ ভাই আপনার কোশ্চেনটা কাইন্ডলি। মানে রিসার্চের ক্ষেত্রে তো এখানে একটা দুই ধরনের, একটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। জি। যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেগুলো, এগুলো তো সবগুলোই কোয়ান্টিটেটিভ এর ইয়েতে হয়, অ্যানালাইসিস হয়। আর হুম হুম সামাজিক বিজ্ঞানের ম্যাক্সিমাম গুলো কোয়ালিটেটিভ, আর হুম হুম কোয়ান্টিটেটিভ এখানে হয় কম। তাই এখানে আমরা যারা আপনাদের সাথে এখানে নতুন করে যারা এনরোল করলাম, এবং যারা এখানে আপনাদের পুরানো আছে, দেখেন হুম। এখানে আমরা যারা সামাজিক বিজ্ঞান অনুষদের, আমরা কি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটার ইয়ে পাবো? আশা করি এখানে ফ্লেভারটা পাবো। আমি আমি বুঝতে পেরেছি আব্দুল হামিদ ভাই, আপনাদের এখানে হচ্ছে যে আমাদের পাথফাইন্ডারের বিভিন্ন গ্রুপ থেকে আমাদের যারা পটেনশিয়াল আছেন সবাইকে কিন্তু আজকে একসাথে আমরা এই সেশনটা নিচ্ছি, তাই না? আপনাদের যারা নতুন, আমাদের যেমন শনিবার 7:30টার ব্যাচে যারা ক্লাস করছেন, হ্যাঁ, তারা হয়তো আমাদের ক্লাসগুলো পাননি, পাবেন। আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুইটা মিক্স মেথড নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ইন্ডিভিজুয়াল মেথোডোলজি গুলো নিয়ে কথা বলবো। যারা আমাদের শনিবার 9:30-এর ব্যাচে আছেন তারা আমাদের মেথোডোলজির ওই ক্লাসগুলো পেয়েছেন, আপনারা জানেন। আমরা ল্যাব ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, আপনার সার্ভে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল কিট নিয়ে যে রিসার্চ গুলো হয়, প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা চেষ্টা করি আপনাদের সাথে একটা ওভারঅল ডিসকাশন করার জন্য। হ্যাঁ, সো আশা করছি আব্দুল হামিদ ভাই, আপনাদের পাথফাইন্ডারের সাথে আপনার জার্নিটা অনেক স্মুথ হবে, এবং আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে আপনারা স্যাটিসফাই না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের যারা ইনস্ট্রাক্টররা আছেন তারা কোর্স গুলো কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ। তারপরে যদি আমরা আর কেউ একটু কাইন্ডলি শেয়ার করি। আমি সাইফুল ইসলাম বলছিলাম, শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে আপনাদের মূল্যবান কথা শুনলাম, ভালো লাগলো। এখন রিসার্চ ভবিষ্যতে কপালে কি আছে সেটা ভবিষ্যতে বলবে। তো আমি হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্যের মানুষ, এবং আমার মাস্টার্স শেষ হওয়ার কথা ছিল 2009-এ, কিন্তু শেষ হয়েছে 2012 সালে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করি। তো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় 7 বছর টিচিং করেছি চট্টগ্রামে। মাশাআল্লাহ। তারপর বিসিএস হয়েছে, আমি এখন বর্তমানে বিসিএস শিক্ষা ক্যাডারে আছি 38তম বিসিএস এর মাধ্যমে। তো এখন স্বপ্ন হচ্ছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ থ্যাংক ইউ,
এখন স্বপ্ন হচ্ছে পিএইচডি করা, বিশেষ করে নর্থ আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে আমার টার্গেট। বিশেষ করে আমার যে ইউনিভার্সিটিতে টিচিং করতাম ওখানকার অলরেডি আমেরিকায় চলে গিয়েছে, এবং তারা হচ্ছে আমার জন্য মানে মোটিভেটর। তারা আমাকে ইন্সপায়ার করছে যে হ্যাঁ আপনি চেষ্টা করেন, হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা মাস্টার্স করতে হবে। মাস্টার্স করার ক্ষেত্রে আমাকে ওনারা সাজেশন দিচ্ছেন যে মিনিমাম 2টা আর্টিকেল থাকলে ভালো হয়। ওকে। কিন্তু আমার যদিও 7 বছর আমি টিচিং করেছি, কিন্তু কোনো আর্টিকেলের কোনো কাজ আমি করি নাই, কারণ আমি যতটুকু সময় পেয়েছি আমি বিসিএস এর জন্যই পড়ালেখা করেছি, এবং আলটিমেটলি আমি এখন বিসিএস ক্যাডার। এটা আমার একটা স্বপ্ন ছিল, এটা ফিল আপ হয়ে গিয়েছে। তো এখন আমি 2টা আর্টিকেল করতে চাচ্ছি ইংরেজি সাহিত্যের উপর, এবং বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের উপর। কারণ আমার অনার্স মাস্টার্স লেভেলে আমি উইলিয়াম শেক্সপিয়ারের যে ড্রামাগুলো ছিল বা সনেট গুলো ছিল এগুলো আমি ভালো করে পড়ালেখা করেছি, টেক্সট পড়েছি। তো এখন আমার কথা হচ্ছে যে অনলাইনে যখন সার্চ দিই বিভিন্ন আর্টিকেল বা লেখা দেখার জন্য, দেখা যাচ্ছে আমার যেটা টার্গেট টপিক সেটার উপর অনেক অনেক আর্টিকেলস, অনেক অনেক লেখা। তো আমি হতাশ হই যে আমি আসলে কি লিখবো এখানে, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এই জায়গাটা যদি আপনি একটু আমাকে কিছু সাজেস্ট করেন যে কিভাবে টপিকটা সিলেক্ট করব এবং কিভাবে শুরু করতে পারি, এটা আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ সাইফুল ভাই, আপনি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা পাথফাইন্ডারে সাধারণত টপিক সিলেকশনের উপর আমাদের আলাদা সেশন, তো আমরা যখন এই টপিক সিলেকশনের উপর সেশন গুলো নিব, আশা করছি ইনশাআল্লাহ আপনার এই যে এই কনফিউশন গুলো ইনশাআল্লাহ থাকবে না। আর আরেকটা বিষয় আমি এখানে বলি, যেমন সাধারণত আপনারা লিটারেচার বেস যারা রিসার্চ করেন বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিয়ে, তাই না, বিভিন্ন বিষয়গুলোতে আপনাকে ফ্রেমওয়ার্কের আলোকে বিভিন্ন যারা রিনাউন্ড যারা আমাদের ছিলেন, ওনাদের যে বিভিন্ন লিটারেচার গুলো আছে এটার আলোকে একটা বিষয়কে সাধারণত দেখানোর চেষ্টা করে, ওইটার ইনসাইটে যাওয়ার চেষ্টা করে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কিভাবে দেখবো এটা নিয়ে আমরা কাজ করব। আপনার ইংলিশের উপর বেশ ভালো কিন্তু কাজ করার সুযোগ আছে, যেমন ইকোক্রিটিজম নিয়ে কাজ করে, ফেমিনিজম নিয়ে কাজ করে, তাই না? এ ধরনের আমি ইংলিশের কয়েকজন স্টুডেন্টকে সুপারভাইজ করেছি। তো এজন্য আমার একটু ধারণা আছে। আশা করছি আমাদের আরেকজন যিনি কো ইনস্ট্রাক্টর আছেন শরীফ আহমেদ সাজ্জাদ, উনিও সোশ্যাল সায়েন্সের। তো আমরা কিছু কাজ করেছি, আমরা আপনাকে আশা করছি যখন আপনি আমরা টপিক সিলেকশনের উপর, জার্নাল সিলেকশনের উপর, তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের উপর আমরা যখন লেকচার গুলো দিব, তখন এই যে আপনার যে কনফিউশন গুলো, এই কনফিউশন গুলো থাকবে না ইনশাআল্লাহ। আর পাথফাইন্ডার কোর্স গুলো কিন্তু আসলে মাল্টি ডিসিপ্লিনকে সামনে নিয়ে, হ্যাঁ, আমাদের কোর্স গুলো ডিজাইন করা। এখানে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্সের ওরা বেনিফিটেড হবে এরকম না। এখানে আমাদের অ্যাপ্লাইড সায়েন্সের যারা আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যারা আছেন, প্রত্যেকটা বিষয়কে মাথাকে সামনে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ মডিউল কিন্তু ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, এখানে আমরা যে যে ব্যাকগ্রাউন্ডের আছি প্রত্যেকেই কিন্তু বেনিফিটেড হওয়ার সুযোগ আছে। তো পারভেজ ভাইকে বলা আমি বিষয়টা বলছি, একটা রিসার্চের ক্ষেত্রে পার্টিকুলারলি আপনাকে 5টা বিষয় দেখতে হয়। একটা হলো যে ইন্ট্রোডাকশনারি কিছু জাস্টিফিকেশন লাগে, কেন আমি রিসার্চটা করবো, এটার সিগনিফিকেন্সটা কি। হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্টিভসটা কি, কি বিষয় আমি আমার রিসার্চটাতে কোন কোন বিষয়কে সামনে নিয়ে আমি রিসার্চটা করব। তারপর হচ্ছে এই রিসার্চটা আমি আসলে যে করব এটাকে আমি কিভাবে করব, হ্যাঁ, মেথোডোলজিটা আমার কি রকম হবে, সেটা কোনো ফ্রেমওয়ার্কের ইউজ করব, কোনো থিওরি ইউজ করব, না কোনো আপনার আমি কিট ইউজ করব, না কোনো আমি আপনার যে বিভিন্ন যে কোয়ান্টিটেটিভ মেথড থাকে কোশ্চেনিয়ার বেসড কাজগুলো করব, ইন্টারভিউ ভাবে করব, কিভাবে করব, কাজটাকে আমি কিভাবে তুলে নিয়ে আসবো। তারপর হচ্ছে এই রিসার্চটা থেকে আমি কি পাবো, রেজাল্ট বলি, আউটপুট বলি, হ্যাঁ, এই জিনিসটা। তারপর হচ্ছে ফাইনালি আমরা রিকমেন্ডেশন দিয়ে কনক্লুড করি। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে যে কোনো সেক্টরে, যে কোনো ডিসিপ্লিনে আপনারা কাজ করেন, আপনার রিসার্চ আর্টিকেল তৈরি করার জন্য এটা হচ্ছে স্ট্রাকচার। এখন এখানে ইন্ডিভিজুয়ালি আমাদের যেটা হয় সাধারণত মেথোডোলজির ক্ষেত্রে ডিফারেন্ট হয়। হ্যাঁ,
কেউ যদি ধরেন যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, কেউ যদি, তাই না, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন আপনার যেমন ধরেন মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যারা আছে, ওনারা ওই টেকনিক্যাল নলেজটা, ওই টেকনিক্যাল থিওরি গুলো, ইকুয়েশন গুলো, অ্যালগরিদম গুলো ওখানে ব্যবহার করবে ডিফারেন্ট। আবার ইংলিশে যারা আছেন আপনারা, আপনি আপনার কোন থিওরিটা বা কোন ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করেন, এটা এই জায়গাতে ডিফারেন্ট। তারপর হচ্ছে যারা এক্সপেরিমেন্টে কাজ করেন, আপনি এক্সপেরিমেন্টটা কিভাবে সেট করতেছেন, হ্যাঁ, কোন ফ্রেমওয়ার্ক বা কোন ইকুয়েশন গুলো আপনি ব্যবহার করতেছেন, এটা এখানে ডিফারেন্ট। আবার আমরা যারা ধরেন যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কে মিক্সড করে কাজ করে, কোশ্চেনিয়ার বেসড কাজ করে, তাদের যে কোনো সেগমেন্টে, সেটা পাবলিক হেলথ হোক, সেটা আপনার সোশ্যাল সায়েন্স হোক, সেটা এগ্রিকালচারাল সায়েন্স হোক, হ্যাঁ, বা ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স কে ট্যাগ করে কাজ হোক, এখানে কিন্তু মেথোডোলজিটা সমান। এখন আমি কি কি বিষয় দেখতে চাচ্ছি, আমার যে পেপারের আপনার স্ট্রাকচারটা কিরকম হবে, এই আউটলাইনটা ভেরি করবে আমি যে মডেলকে সামনে নিয়ে কাজ করব তার উপর। বেসিক্যালি কিন্তু পাথফাইন্ডারের থেকে আমরা এটাই সহজ করে দেওয়ার, রিসার্চটাকে সহজ করার চেষ্টা করছি, যে রিসার্চ একটা মাল্টিডিসিপ্লিনারি, যে কোনো মানুষ রিসার্চ করছে, পাবলিকেশনস করছে, আপনার কাছে যদি থাকে, ওনার কাছ থেকে আপনি বেনিফিটেড হতে পারেন, নট নেসেসারি যে আপনার ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ তো একটা জায়গায়, মেথোডোলজিতে, তাই না? আপনি যদি টপিক সিলেকশন শিখে যান যে কোনো মানুষের কাছে, আপনি কিন্তু আপনার পেপারের স্ট্রাকচার দাঁড় করাইতে পারবেন। একটা পেপার থেকে 3-4টা পেপার থেকে কিভাবে আপনি আপনার পেপারটা নির্যাসটা নিবেন, আপনার স্ট্রাকচারটা দাঁড় করবেন, এটা যদি আপনি শিখে যান, দেন আপনি কোন থিওরিটা ইউজ করবেন, কোন ইকুয়েশন গুলো ইউজ করবেন, কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করবেন, অথবা আপনি যদি ল্যাবে কাজ করেন, ওখানে আপনি কোন প্রটোকলটা কিরকম হবে, এক্সপেরিমেন্ট প্রটোকল, অথবা কোন কিট ইউজ করবেন, এটার জন্য আপনি আপনার এক্সপার্টের কাছ থেকে হেল্প নেবেন। এটার জন্য আপনি ইউটিউব থেকে নিতে পারেন, আপনি আপনার কোনো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারেন, অথবা আপনার ডিপার্টমেন্টের কোনো টিচারের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে রিসার্চ এন্ড পাবলিকেশনে এক্সপার্ট কারো কাছ থেকে ওই একটা জায়গায় আপনার পার্টিকুলারলি হেল্প করেন। কিন্তু মজার ব্যাপার হলো, অথবা দুঃখজনক ব্যাপার যেটা বলি, বাংলাদেশে বেশিরভাগ আমাদের যে রিসার্চ কোর্স গুলো ডেভেলপ করা, অথবা যারাই রিসার্চ নিয়ে কথা বলে, ওই একটা জায়গায় নিয়ে কথা বলছেন, মেথোডোলজি নিয়ে কাজটা কিভাবে উঠাবেন। আপনি মেথোডোলজিতে যতই এক্সপার্ট হন, ডাটা অ্যানালাইসিসে যতই এক্সপার্ট হন, আপনার রিসার্চ তো পাবলিশড হবে না যদি আপনার সায়েন্টিফিক্যালি সাউন্ড না হয়। ওই যে আমি যে 5টা স্ট্রাকচার বললাম, এই স্ট্রাকচারে যদি আপনি না সাজাইতে পারেন, আপনি যদি জার্নালের ইনসাইট গুলো না বুঝেন, আপনি যদি টপিকের ইনসাইট গুলো না বুঝেন, আপনি যত এক্সপার্ট থাকেন, কাজ তো পাবলিশ করতে পারবেন না, তাই না? বড় জোর যেটা হয় সাধারণত দেখা যাবে যে, ধরেন কোথাও আপনি ডাটা অ্যানালাইস্ট হিসেবে, অথবা ডাটা এক্সপার্ট হিসেবে, অথবা মনিটরিং এন্ড ইভালুয়েশন এক্সপার্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। বাট সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি এজ এ সায়েন্টিস্ট, আপনার রিকগনাইজেশন হচ্ছে আপনার পাবলিকেশন। সায়েন্টিস্ট হিসেবে আপনি আপনার কমিউনিটিতে কিন্তু রিকগনাইজেশন পাবেন, স্বীকৃতি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পাবলিকেশন করতে না পারেন। আপনি অনেক ফিল্ড ওয়ার্ক ভালো বুঝেন, ডাটা অ্যানালাইসিসে অনেক ভালো, তাই না? আপনি যে কোয়ালিটেটিভ বিষয়গুলো অনেক ভালো বুঝেন, কিন্তু এটার আপনার আউটপুটটা কি? আউটপুটটাই হচ্ছে পাবলিকেশন। এই জায়গাটাতে পাথফাইন্ডার আপনাদেরকে হেল্প করবে, এই জায়গাটাতে পাথফাইন্ডার কাজ করে, যেটা হচ্ছে আমাদের অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে কম্পিউটার থেকে আলাদা হলো এটা, যে কম্প্রিহেন্সিভলি সব ডিপার্টমেন্টের সবাই এখান থেকে বেনিফিটেড হওয়ার একটা সুযোগ আছে। আর আপনি যখন রিসার্চের হাতে খড়িটা আপনার হয়ে যাবে, আপনার যখন আউটলুকটা আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, আপনার যখন একটা কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার রিলেভেন্ট কোন থিওরিটা ইউজ করবেন, মেথোডোলজির কিভাবে আপনি কাজটাকে উঠায় নিয়ে আসবেন, এটার একটা আইডিয়া আপনার জেনারেট হয়ে যাবে, আপনি ইজিলি ওই কাজগুলো করতে পারবেন। আশা করছি সাইফুল ভাই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আর কেউ যদি কোনো কোশ্চেন থাকে যদি একটু বলেন। জি, থ্যাংক নয়তো ইউ, অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাই। সাজেশন। জি, কে বলছিলেন একটু প্লিজ? ভাইয়া আমি সাদিয়া রহমান। জি সাদিয়া, প্লিজ বলেন কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার হচ্ছে যে খুবই ভাল লাগছে যে এত অভিজ্ঞ মানুষজনদের কাছ থেকে তাদের মতামত পাওয়া বা পাথফাইন্ডারে কানেক্টেড থাকার যে অ্যাডভান্টেজ গুলো সেগুলো শুনতে পেরেছি। তো আমার কিছু ছোট ছোট কোশ্চেন আছে। জি একটা প্লিজ হচ্ছে বলুন।
যে আমি হচ্ছে মাত্র আমার গ্রাজুয়েশন শেষ করেছি। তো আমি সামনে আমার পোস্ট গ্রাজুয়েশন শুরু করব 2-1 মাসের মধ্যে। তো আমি চাচ্ছি যে আমার পোস্ট গ্রাজুয়েশন হওয়ার আগেই যাতে মানে মিনিমাম যে 2টা পাবলিকেশন বা 3টা পাবলিকেশন মানে দরকার হয়, সেই পাবলিকেশন গুলো যাতে আমি করে ফেলতে পারি, সেটা পাথফাইন্ডারের সাথে থেকে। এবং আমার যে মাস্টার্স এর সুপারভাইজার ঠিক করেছি, স্যারেরও প্রায় হচ্ছে যে 150 থেকে 200টার মতো হচ্ছে ভালো ভালো জার্নালে পাবলিকেশন আছে। তো স্যারের সহযোগিতায় সবকিছু মিলে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করি, হয়তো আমি করলাম আর আমার 2-1 জন ফ্রেন্ড অন্যান্য ইউনিভার্সিটির, আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে করলাম, কোনো সুপারভাইজারের হেল্প বা সুপারভাইজার টিচার অথবা অন্য কোনো রিসার্চ অর্গানাইজেশন যুক্ত আছেন এমন কাউকে নিলাম না, মানে আমরা আমাদের ব্যক্তিগত কাজগুলো আর কি করলাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে ভালো ভালো যে জার্নাল গুলো পাবলিশ করায়, প্রথমত তো হচ্ছে যে আমি জানি না অ্যাকচুয়ালি কোন জার্নাল গুলোকে মানে ভালো বলা হয়, বা আমরা যে 6-7টা জার্নালের নাম সবসময় দেখি গুগল স্কলারে কোনো কিছু সার্চ দিলে, এর বাইরেও আসলে কতগুলো জার্নালকে আসলে ভালো পাবলিকেশনের আন্ডারে হয়েছে বলে বলা যায়। আর হচ্ছে আমরা যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ গুলো পাবলিকেশন করতে যাব, সেক্ষেত্রে আমরা দেখি যে থিসিস পাবলিকেশনের বাইরেও আরো অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন স্কলারি আর্টিকেল। এরপরে আমি দেখেছি যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার সময় আন্ডার গ্রাজুয়েট লেভেলে বিভিন্ন বিদেশি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে যে স্কলারি আর্টিকেল হিসেবে দেওয়া থাকে অনেক জার্নালে আর কি। তো ইন্ডিপেন্ডেন্টলি আমি রিসার্চ করলে অনেকে অনেক ধরনের কথা বলে যে নাম একজনেরই থাকতে হবে, 2 জনের নাম দেওয়া যাবে না, অথবা 3 জনের নাম দেওয়া যাবে না, লিমিটেড নাম, অথবা টাকা পেমেন্ট করে তারপরে হচ্ছে যে পাবলিকেশন গুলো করা হয় সেগুলো ইফেক্টিভ। নর্মালি যে ছোট ছোট 1-2 সপ্তাহের রিভিউ নিয়ে যারা হচ্ছে পাবলিকেশন গুলো করায়, তাদেরটা হচ্ছে ইফেক্টিভ না, এই ধরনের অনেক ধরনের কথা হচ্ছে আমি শুনি মানুষের কাছ থেকে। তো আসলে কোনটা সত্যি আর কোন পাবলিকেশন গুলো হচ্ছে আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর কোন পাবলিকেশন গুলো আমি হচ্ছে কোথাও ইউজ করতে পারবো, অথবা আমার পাবলিকেশনের লিস্ট ইনরিচ করবে, অথবা অ্যাজ এ বিগিনার হচ্ছে যে আমাকে সাপোর্ট করবে যে না কিছুটা পাবলিকেশন আছে। তো এই সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ সাদিয়া আপনার চমৎকার কোশ্চেনের জন্য। আসলে আপনি যে কোশ্চেন গুলো করেছেন এটা শুধু আপনার কোশ্চেন না, আমরা যারা রিসার্চে বিগিনিয়ার থাকি বা রিসার্চ নিয়ে কাজ করতে চাই প্রত্যেকের বিষয়ে কনফিউশন গুলো কাজ করে। তো এখানে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা বিষয় শেখার জন্য মানে পার্টিকুলারলি আপনি যদি রিসার্চ কমিউনিটিতে সাস্টেইন করতে চান, আপনি যদি ভালো কাজ করতে চান, অবশ্যই আপনার একজন মেন্টর লাগবে। এই যে আপনি ধরেন যে জার্নালের যে ইনসাইট গুলো, তাই না? অনেক ভালো কাজ প্রিডিটরি জার্নালে চলে যায়। অনেক ভালো কাজ দেখা গেছে যে এই কাজটা যদি উনি জার্নাল সম্পর্কে ধারণা থাকতো, ভালো জায়গায় পাবলিশ করা হতো। আমরা অনেকে আছে আমরা জানি না আমার কাজটা কতটুকু ভালো হয়েছে, স্ট্যান্ডার্ডটা কতটুকু, এই কাজটা নিয়ে আমি কোন ধরনের জার্নালে যেতে পারবো। এই যে ইভালুয়েশন গুলো করা, এটার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো এক্সপার্টের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনি যখন অ্যাটলিস্ট 2 থেকে 3টা পাবলিকেশনস করে ফেলবেন, তখন কিন্তু রিসার্চের একটা হাতেখড়ি আপনার হয়ে যাবে। দেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন। এবং আপনি এটা বুঝবেন কখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছেন। আপনি ইন্ডিপেন্ডেন্টলি একটা পেপার সাবমিশন করতে পেরেছেন, আপনি একটা স্ট্রাকচারিং করতে পারছেন, করার পরে রিভিউয়ারদের সাথে আপনার কমেন্ট যেগুলো দিচ্ছে, কমেন্ট গুলো আপনি নিজেই ইনকর্পোরেট করতে পারছেন, রিভিউ লেটারটা আপনি নিজেই জেনারেট করতে পারছেন। এডিটরের সাথে আপনি যখন জার্নালে সাবমিট করবেন, আপনাকে ওখানে তো এডিটরকে একটা কভার লেটার লিখতে হবে, তাই না? এটা আপনি নিজেই করতে পারছেন। এই যে কাজগুলো, এগুলো তো কারোর সাথে কানেক্টেড না থাকলে, কারো সুপারভিশনে না থাকলে করা যায় না। আর ভালো জার্নাল গুলোতে আপনার যদি কভার লেটার আপ টু দ্য মার্ক না হয়, আপনার যদি রিভিউ রেসপন্স আপ টু দ্য মার্ক না হয়, আপনি ওখানে কখনোই পেপার পাবলিশ করতে পারবেন না। এজন্য
সেই ক্ষেত্রে এখন আপনি কাকে মেন্টর হিসেবে সিলেক্ট করবেন, এটা আমাদের যারা সিনিয়ররা আছেন ওনাদেরকে আমরা ক্লাস করেছি, যার কাছে আপনার অ্যাক্সেস বেশি, যে মোটা রিসার্চের নলেজ ভালো। এখন নলেজ ভালো এটা যেমন 10টা পাবলিকেশন দিয়েও হতে পারে, 5টা পাবলিকেশন দিয়েও হতে পারে, 50টা পাবলিকেশন দিয়ে হতে পারে। আবার অনেক সিনিয়র যারা মনে করেন 20 বছর 30 বছর ধরে রিসার্চ কমিউনিটিতে আছে, দেখা যায় যে একটা সময় টিমের সাথে থেকে এমনি মানে পাবলিকেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো আপনার অনেক বেশি পাবলিকেশন, নলেজও ভালো, কিন্তু উনি আপনাকে সময় দিতে পারবেন না। ওনার প্রফেশনাল অনেক রেসপন্সিবিলিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক রেসপন্সিবিলিটি থাকে। আপনি কাকে মেন্টর হিসাবে নেবেন? আপনি তাকে মেন্টর হিসাবে নেবেন যার স্কিল ভালো, নলেজ ভালো, হ্যাঁ, কম্পারেটিভলি আপনাকে সময় বেশি দিতে পারবে, যার কাছে আপনার অ্যাক্সেসটা বেশি আছে, এবং অবশ্যই যিনি আপনাকে নিঃস্বার্থভাবে হেল্প করবে। নিঃস্বার্থ বলতে রিসার্চের ক্ষেত্রে মিউচুয়াল একটা ইন্টারেস্ট তো আছে, তাই না? আমি একটা টিমকে হেল্প করছি, আমি চাই যে এখান থেকে যেমন ধরেন আমার যারা ফেলোরা আছে তারা কোনো জায়গায় গিয়ে বলে যে আমার যেমন সানি ভাই আমাকে এই জায়গাতে হেল্প করেছে। হ্যাঁ, আবার হচ্ছে কি আমরা সবাই মিলে আমাদের একটা পাবলিকেশন হয় একটা টিমে যখন কাজ করে, তাই না? যেমন আমি আমার মাস্টার্সের যিনি সুপারভাইজার ছিলেন ওনার সাথে আমি হয়তো কাজ করেছি 1.5 বছর, কিন্তু আমি কিন্তু সব জায়গায় ওনাকে আমার মেন্টর হিসাবে আমি প্রেজেন্ট করি। তো একটা উনি কিন্তু এই জন্য আমাকে গাইড করেন নাই, ওনার 2টা স্টুডেন্ট নিতে হইতো, এর মধ্যে ওনাকে যাকে ভালো মনে হয়েছে উনি তাকে নিছেন। কিন্তু কেউ কিন্তু স্টুডেন্ট এই জন্য নেয় না যে স্টুডেন্ট একদিন বলবে যে উনি আমার আমার কন্ট্রিবিউট করেছেন বা, তাই না, ব্লা ব্লা। এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি স্টুডেন্টকে গাইড করা। এর মাঝে আপনাকে খুঁজে নিতে হবে প্রফেশনালিজমের বাহিরেও কার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে, যে আসলেই হেল্পিং মেন্টালিটি থেকে কাজ করে, যে আসলেই আপনার ক্যারিয়ারটাকে সাজায় দেওয়ার জন্য কাজ করে, যে আপনাকে বুঝে আপনার কাজগুলোকে ওন করে। হ্যাঁ, এইরকম আপনার অবশ্যই, আপনি যদি সাস্টেইন করতে চান, আপনি যদি আপনার ফিল্ডে লিডিং পজিশনে যেতে